আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি যে স্টোরিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, লাহুরিয়া ইউনিয়নের একটি জায়গা কেন্দ্রিক ঘটনা। এই জায়গাটির নাম মদন গেরে। এই জায়গাটির নাম কেন মদন গেরে হলো, সেই সম্পর্কে একটি ঘটনা রয়েছে। 1980 সালে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে মদন নামক একজন ব্যক্তি, উনি হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন। তো মদন সে যে কাজটি করত, ওই বেদের ডাঙাতে ওর সেচ দেওয়ার জন্য স্যালো মেশিন ছিল। সে যেটি মানে ও যেটা করত সেটা হচ্ছে যে রাতের বেলা বিশেষ করে সন্ধ্যার পরে সে রাতের খাবার নিয়ে বাড়ি থেকে চলে যেত ওই বেদের ডাঙাতে। ওখানে ওর স্যালো মেশিনের সাথে ছোট্ট একটি কুঁড়ে ঘর থাকতো বা ছিল। সেখানে রাত একটু বেশি হয়ে গেলে রাতের খাবারটা খেয়ে সে ওই স্যালো মেশিন দিয়ে পানি সেচ দিত আশেপাশের বিভিন্ন জমিতে। সেটিও হেঁটে হেঁটে দেখতো যে সব জায়গা ঠিকঠাক মতো পানি যাচ্ছে কিনা, এবং সবকিছু ঠিকঠাক করে আবার সে ওই কুঁড়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়তো। সকালবেলা সে বাড়িতে চলে আসতো। সে তো গরিব মানুষ ছিল, তো এই কারণে সে এই কাজটির পাশাপাশি এক্সট্রা ইনকাম হিসাবে সে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পালতো। সকালবেলা বাড়িতে এসে গোয়ালঘর থেকে গরু ছাগলগুলো বের করতো, তাদেরকে আবার মাঠে বেঁধে দিয়ে আসতো। এভাবেই চলে যাচ্ছিল তার প্রতিদিনের জীবন। একদিন সকালবেলা এই মদন সে আর বাড়িতে আসছিল না। তার ওয়াইফ সে দেখে যে কি ব্যাপার, তার হাজবেন্ড এখনো বাড়িতে আসেনি। কিছু সময় অপেক্ষা করে, কিন্তু তার পরেও আসে না। সাধারণত মদন বাড়িতে ফেরার পর গরু এবং ছাগলগুলোকে দূরে মাঠে বেঁধে দিয়ে আসতো। এখন গরু ছাগলগুলোও তো ক্ষুধায় চিৎকার চেঁচামেচি করছে। এখন কোন জায়গাটাতে গিয়ে মদন বেঁধে দিয়ে আসতো সেটা সম্পর্কে ওনার পরিষ্কার ধারণা ছিল না। এই কারণে উনি চিন্তা করছিল যে আরো একটু দেখি তার হাজবেন্ড আসে কিনা, এই চিন্তা করছিল সে। যখন সকাল 10টা পার হয়ে 11টা হয়ে গেছে, তখন উনি বেশ চিন্তিত হয়ে পড়েন। তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো, প্রিয় লিসেনার্স। এমনও তো হতে পারে যে সে সকালবেলা বাড়িতে ফেরেনি, কিন্তু অন্য কোথাও কোনো কাজ আছে সেখানে গিয়েছে। সাধারণত মদনের যে অভ্যাসটি ছিল সেটি হচ্ছে যে কোথাও কোনো কাজ থাকলে বা আসতে দেরি হলে অবশ্যই সে তার ওয়াইফকে বলে যেত। আর দেখা যেত যে গ্রামের অনেক মানুষ বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, তাস খেলে। তো এই ধরনের কোনো অভ্যাস কিন্তু মদনের ছিল না, যে তাস খেলে সময় নষ্ট করবে বা তার কোনো বন্ধু বান্ধবের সাথে সে সময় নষ্ট করবে, এই ধরনের অভ্যাস তার ছিল না। যার কারণে সে কখনোই নিজের বাড়ি, তারপরে তার ওই যেই সেলো মেশিনের যে ঘর বা সেচ সংক্রান্ত বিষয়, এর মধ্যেই তার জীবনযাপনটা আবদ্ধ ছিল। তখন এই বিষয়টি চিন্তা করে মদনের স্ত্রী, উনি তার ছেলেকে নিয়ে তার হাজবেন্ডকে খুঁজতে বের হন। তার ছেলের নাম ছিল কৃষ্ণ। তো তার ছেলেকে সাথে নিয়ে সে বের হয়ে যায়। বের হয়ে সে প্রথমে ওই বেদের ডাঙাতে যায়। বেদের ডাঙাতে গিয়ে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। খুঁজতে যখন কোথাও পাচ্ছিল না, তখন আরো লোককে ডাকে যে আসলে তাকে তো খুঁজে পাচ্ছি না। সবাই মিলে যখন খুঁজতে থাকে তবুও পাচ্ছিল না, কিন্তু হঠাৎ করে বেশ দূরে, মানে তার যে স্যালো মেশিনের ঘর সেখান থেকেও বেশ দূরে, মানে হাঁটতে হাঁটতে মদনের স্ত্রী এবং তার ছেলে কৃষ্ণ সে দেখে যে ধান ক্ষেতের মাঝখানের দিকে একটি জায়গায় মনে হচ্ছে যে ওই ধানগুলো একটু দুমড়ানো মোচড়ানো, মানে মাটিতে শুয়ে পড়া, কিন্তু অন্য জায়গায় ধানগুলো দাঁড়িয়ে আছে, ধান গাছগুলো। তখন তারা চিন্তা করে কি ব্যাপারে, এখানে এমনটা কেন? মদনের স্ত্রীর সন্দেহ জাগে মনে। সে তার ছেলেকে সাথে নিয়ে ওই ধান ক্ষেতের ওই জায়গাটাতে চলে যায়। ওখানে গিয়েই একটা ভয়ানক দৃশ্য সে দেখতে পায়। সে দেখে জাস্ট হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত দেখা যাচ্ছে, আর হাঁটু থেকে শরীরের মানে নিচ পর্যন্ত, মানে মাথা পর্যন্ত, মানে ওই অবস্থাতে আর কি, মানে মাথা পর্যন্ত মাটির নিচে।
মদনের পায়ে কিছু কাটা দাগ ছিল। ওই পায়ের ওই কাটা চিহ্ন দেখেই মদনের স্ত্রী বুঝতে পারে এটি তার স্বামী। সে চিৎকার করে ওঠে। তার চিৎকারে আশেপাশ থেকে যে লোকগুলো ছিল মদনকে খুঁজছিল বা আশেপাশে যে লোকগুলো মাঠে কাজ করছে তারাও চলে আসে। এসে অবস্থা দেখে, সেখান থেকে মদনকে তারা মাটি খুঁড়ে বের করতে যায়। মাটি খুঁড়ে বের করতে যাওয়ার সময় তারা একটি জিনিস খুব ভালো করে লক্ষ্য করে, সেটি হচ্ছে যে মদনের শরীরের যে অংশটা মাটির নিচে চলে গেছে, সেটি ওই মাটির আশেপাশের অবস্থা দেখে মনে হচ্ছে না যে মাটি খুঁড়ে মদনকে এই মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে বা গেড়ে ফেলা হয়েছে। মনে হচ্ছে যে মদন এমনিতেই কোনো ধরনের মাটি খোঁড়া ছাড়াই তার শরীরের অংশ মাটির মধ্যে ঢুকে গেছে। যেমনটা কোনো একটা গাছ যদি দীর্ঘদিন ধরে মাটির উপর দাঁড়িয়ে থাকে, তখন আশেপাশে তার গাছের গোড়ালি দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এই গাছটি অনেকদিন ধরেই এখানে আছে অথবা এখানেই এই গাছটির জন্ম হয়েছে। কিন্তু সদ্য মাটি খুঁড়ে যদি কোনো গাছ লাগানো হয় তাহলে কিন্তু ওই গাছের গোড়া দেখে বোঝা যায় যে এখানে মাটি খোঁড়া হয়েছিল, খুঁড়ে এই গাছটি লাগানো হয়েছে। ঠিক সেই বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি যে মদনের পায়ের যে নিচের অংশ, নিচের অংশ বলতে যেটা বোঝাচ্ছি, যেহেতু তার মাথাটা নিচের দিকে ছিল, হাঁটু থেকে উপরের দিকে, ওই অবস্থাতে পায়ের নিচের অংশ আর কি, সেটি দেখে কিন্তু মনে হচ্ছিল না যে মাটি খুঁড়ে মদনকে মাটির নিচে গেড়ে ফেলা হয়েছে। এত নিখুঁতভাবে কোনো কাজ মানুষের পক্ষে সম্ভব নয়। যাই হোক, গ্রামবাসী মাটির নিচ থেকে তার যে অংশটুকু ছিল মাটির নিচে সেটি তুলে ফেলে, তাকে শ্মশানে গিয়ে সৎকার করা হয়। 1980 সালের পর থেকে নিয়ে 1996 সাল পর্যন্ত ওই জায়গাটাতে তেমন কোনো ভয়ের ঘটনা তেমন একটা শোনা যায় না। মদনকে যেহেতু ওই জায়গাতে গেড়ে ফেলা হয়েছিল, এরপর থেকে নিয়ে ওই জায়গাটার নাম বেদের ডাঙা থেকে পরিবর্তিত হয়ে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে যায় মদন গেড়ে। আর আজকের ঘটনাটা মূলত এই মদন গেড়ে স্থানকে কেন্দ্র করেই। মদন গেড়ে এই জায়গাটাতে পরবর্তী ঘটনার অস্তিত্ব আমরা পাই 1996 সালে, উল্লেখযোগ্য ঘটনা। 1996 সালে ওখানকার আর একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সিদ্দিক, সে একটি ভয়ানক ঘটনার মুখোমুখি হয়। সেটি হচ্ছে সিদ্দিক মূলত গরুর গাড়ি চালাতো, তার গাড়িটা ছিল মূলত মালবাহী গরুর গাড়ি। 1996 সালে একদম গ্রামের প্রত্যন্ত এলাকায় তো তখন এরকম পিকআপ, নসিমন, করিমন, ভটভটি বা অটো এগুলো তো প্রশ্নই ছিল না। তখন এই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ছিল তখন একমাত্র ভরসা। গ্রামের মানুষের বিভিন্ন মালামাল বিভিন্ন জায়গায় সে পৌঁছে দিত তার গরুর গাড়িতে করে। একবার একটা বাসা থেকে তাকে খবর দেওয়া হয়, বলা হলো যে মদন গেড়ের ওই জায়গাটাতে তাদের বিশাল জমিতে ধান কাটা হবে। তো ধান কাটা হবে, এই ধানগুলো সে তার গরুর গাড়িতে লোড করে সে ওই ধানের মালিকের বাড়িতে এনে রাখবে, যাতে ধানগুলো পরবর্তীতে মাড়াই করা যায়। তো মদন গেড়ে থেকে ওইখানে নিয়ে আসতে তার খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 30-35 মিনিট লাগে আর কি, ওই জমি থেকে ওই জমির ধানের যে মালিকের যেই জায়গা আর কি, বাড়ি, সেখানে নিয়ে আসতে। তো সে চিন্তা করলো, সানন্দে রাজি হয়ে গেল যে ভালোই তো হবে, জিনিসটা বন্ধ হয় না। সকাল থেকে সে কাজ শুরু করে দিল। একদিকে শ্রমিকরা ধান কাটছে, অন্যদিকে সিদ্দিক তার গরুর গাড়িতে সেই ধানগুলো লোড করে আবার মালিকের বাড়িতে নিয়ে আসছে। তো এভাবে সারাদিন কাজ করতে করতে দেখা গেল একদম সন্ধ্যার সময় বেশ কিছু ধান ওই জমিতে রয়ে যায়। তখন ওই জমির মালিক বলে যে আরো কিছু ধান রয়ে গেল, তোমার আজকে আর কাজ করার দরকার নেই, তুমি কালকে সকালে এসে ধানগুলো আমাকে দিয়ে যাও, এখন রাতের বেলা আর কাজ করার দরকার নেই, সারাদিন অনেক পরিশ্রম করেছ। কিন্তু সমস্যা হলো, সিদ্দিকের পরের দিন আরেকটি জায়গায় তার গরুর গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে কাজ ছিল। এখন ওই সময় তার মোবাইল ফোন এরকম ছিল না যে তাকে ফোন করে না করে দেবে, আর সেই ব্যক্তিও তার পরিচিত ছিল, যার কারণে তাকে যদি না করা হয় সে মনে কষ্ট পেতে পারে। এই জন্য সিদ্দিক চাচ্ছিল যে কোনো উপায়ই হোক রাতের বেলাতেই ওই ধানগুলো
যেন এই ধানের মালিকের বাড়িতে পৌঁছে দেয়া যায়। যেহেতু সিদ্দিক নিজেই খুব আগ্রহ দেখাচ্ছিল যে সে যে কোনোভাবেই হোক সে ধানগুলো রাতের মধ্যেই মালিকের বাড়িতে পৌঁছে দেবে, আর যেহেতু খুব বেশি ধান আর ছিল না, সিদ্দিক চিন্তা করছে ঘন্টাখানেকের মধ্যে আমার হয়তো কাজ শেষ হয়ে যাবে। এটা কিন্তু সন্ধ্যার পরের ঘটনা আর কি, মানে গভীর রাতের ঘটনা না। তো সিদ্দিক প্রথম এক গরুর গাড়ি সে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে তখন মালিক জিজ্ঞেস করে আর কতটুকু ধান আছে কাটা। তখন সিদ্দিক বলে আর সর্বোচ্চ এক গাড়ি হবে। তখন আচ্ছা ঠিক আছে, যেহেতু কাজ করছো তাহলে দিয়ে যাও, এক গাড়ি ধান আমাকে রাত্রি দিয়ে যাও। তখন সিদ্দিক আবার ওই মদন গেরের দিকে তার গরুর গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু এবার আর সিদ্দিক ধান নিয়ে ফেরত আসে না। ওই বাড়ির মানুষরা চিন্তা করছে যাক না আসলেও সমস্যা নেই, কালকে আসবে। ওদিকে সিদ্দিকের যে স্ত্রী সে হঠাৎ করে মানে গরুর খুরের আওয়াজ শোনে যে গরু দৌড়ে দৌড়ে আসছে। তখন সে চিন্তা করে যে যাক তার হাজবেন্ড চলে আসছে বাড়ি। সে তখন ঘর থেকে বাইরে বের হয়ে সে শব্দ শুনতে পায় যে ওই গরু দুটি সরাসরি গোয়াল ঘরে ঢুকেছে। তখন চিন্তা করলো যে গোয়াল ঘরে গরু ঢোকার সাথে সাথে গরুগুলো তো খুঁটির সাথে বেঁধে রাখতে হয়, তো গোয়াল ঘরে তো আলো নেই। তো উনি হাতে একটি এটাকে পিডিম বলি আর কি আমরা, যেটা প্রদীপ আর কি, এরকম একটা প্রদীপ নিয়ে গোয়াল ঘরে যায়। গোয়াল ঘরে যাওয়ার পরে মানে গোয়াল ঘরে যাওয়ার আগেই কিন্তু ডাকতে থাকে যে সিদ্দিকের একটা ছেলে ছিল, তার নাম হলো ইয়ামিন। সে ডাকতে থাকে ইয়ামিনের আব্বা কখন আসলা, আমাকে তো ডাক দিলা না। কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। তখন উনি গোয়াল ঘরের মধ্যে ঢুকে যায়, ঢুকে দেখে তার হাজব্যান্ড সিদ্দিক সেখানে নেই, কিন্তু গরু দুটি দাঁড়িয়ে আছে। কিন্তু গরু দুটিকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। গরু দুটি এই সিদ্দিকের ওয়াইফকে দেখে প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে তারা তাদের স্বরে ডাকাডাকি শুরু করে এবং সিদ্দিকের ওয়াইফ সে খুব ভালো করে লক্ষ্য করছিল গরু দুটি ভয়ে ঠকঠক করে কাঁপছে আর চোখে মুখে ভয়ঙ্কর একটা কিছু দেখে ভয় পেয়েছে এমন একটা ছাপ মানে গরুকে দেখেই তার চেহারার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে। দ্রুত সিদ্দিকের ওয়াইফ গরুর গলায় থাকা দড়ি সে ওই খুঁটির সাথে বেঁধে ফেলে, গরুগুলিকে সেখানে রাখে আর কি। এখন চিন্তা করে যে গরুগুলি এভাবে চলে আসলো, গরুর গাড়ি কোথায় আর আমার হাজবেন্ডই বা কোথায়। তখন তার যে ছেলে ইয়ামিনকে নিয়ে ওই যেই বাড়ির ধান কেটে আনার কথা আর কি সেই বাড়িতে যায়। কারণ সিদ্দিক যাওয়ার আগে বলে গিয়েছিল যে আজকে সারাদিন সে কি কাজ করবে, কার বাড়ির ধান সে রাখতে যাচ্ছে। ওই বাড়িতে যাওয়ার পরে ওই রাতের বেলাতেই জিজ্ঞেস করে যে তার হাজবেন্ড তাদের বাড়িতে আছে কিনা বা কিছু জানে কিনা। তখন তারা বলে যে শেষ এক গাড়ি ধান সে আনতে গিয়ে আর ফেরত আসেনি, তারপরের খবর তারা আর জানে না। তখন সিদ্দিকের ওয়াইফ ওই বাড়ির লোকদের কাছে খুলে বলে যে কি ঘটনা ঘটেছে, যে কিভাবে দুটো গরু একা একাই চলে এসেছে এবং গরু দুটি ভয়ে টকটক করে কাঁপছে। তখন মানুষদের বুঝতে আসলে সেভাবে কিছু বাকি থাকে না যে সিদ্দিক ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি হয়েছে। মদন গেরের ঘটনা 16 বছর পর আবার হয়তোবা ফিরে এসেছে। সবাই যে যার মতো হাতে হারিকেন বা কিছু নিয়ে, কেউ মশাল নিয়ে মদন গেরেতে চলে যায়, গিয়ে সিদ্দিককে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে সিদ্দিকের গরুর গাড়ির দেখা মেলে। দেখে যে গরুর গাড়িটি মানে যেখান থেকে রাস্তা মূলত সেখান থেকে অনেক দূরে আর একটা ক্ষেতের মধ্যে ওই গাড়িটা ফেলে রাখা হয়েছে। মনে হচ্ছে যে কেউ ওইখান থেকে রাস্তা থেকে ছুঁড়ে মেরেছে, গাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কারণ গাড়িটা ঠেলে নিয়ে আসা হলে গাড়িটার অবস্থা ভালো থাকতো, কিন্তু ছুঁড়ে মারলে মানে গাড়িটার যে দুমড়ে মুচড়ে যায় ঠিক সেরকম অবস্থা হয়ে গেছে। গাড়ির চাকা দুটি দুদিকে পড়ে আছে, প্রচণ্ড আঘাতে মাটির সাথে পড়ে প্রচণ্ড আঘাত পেয়েছে গাড়ি, সেটা সহজেই বোঝা যাচ্ছে। তখন সবাই বুঝতে পারে যে আসলে সিদ্দিককে নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল হয়তো আমাদের আশঙ্কাটাই ঠিক, সিদ্দিক ভয়ঙ্কর বিপদে পড়েছে। সবাই সিদ্দিককে খুঁজতে থাকে, কিন্তু আসলে খুব বেশিক্ষণ সিদ্দিককে খুঁজতে হয়নি। ওই সময় একটি
মানে বড় জমিতে ফসল বোনার জন্য মাটি নিংড়ানো হয়েছিল, মানে মাটিগুলো ঢেলা হয়ে পুরো জমিতে হয়েছিল আর কি। সেই জমির মধ্যে সিদ্দিককে পাওয়া যায়, কিন্তু সিদ্দিককে জীবিত পাওয়া যায় না, পাওয়া যায় সিদ্দিকের লাশ। সবাই দেখতে পায় যে সিদ্দিককে টেনে হিচড়ে অনেক কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং তার সমস্ত শরীর বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে ছুলে গেছে, কারণ তাকে ওই মাঠের মধ্য দিয়ে, মানে ওই ঢেলাওয়ালা মাঠের মধ্য দিয়ে বহুবার টানা হেঁচড়া করা হয়েছে, যার ফলে সিদ্দিককে এভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। যাই হোক, সিদ্দিকের ডেড বডি পাওয়া যায়। সিদ্দিককে নিয়ম মাফিক তাকে দাফন করা হয়। এর পরবর্তীতেই ঘটে আরও একটি ঘটনা, তবে সেটা বেশি দিন পরের নয়, এই সিদ্দিকের মৃত্যুর অল্প কয়েকদিন পরেই একটি ঘটনা ঘটে। ওই গ্রামে আর একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান, যিনি এখনো জীবিত আছেন। তার নাম সবাই তাকে রহমান চাচা হিসাবে চেনে। তো ওই সময় উনি যে কাজটি করতেন সেটা হলো উনি কামলা দিতেন বিভিন্ন জায়গায়, কারণ ওই সময়টাতে কি হতো যে ধান কাটার জন্য প্রচুর কামলা লাগতো। তো দেখা যাচ্ছে যে যখন বাড়ি থেকে উনি বের হতেন তখন 20 দিন 25 দিন 1 মাসের জন্য বের হয়ে যেতেন, এবং ওই যে চুক্তিতে উনি ধান কাটতে যেতেন সেই চুক্তি শেষ হলে আবার বাড়িতে ফিরে আসতেন। যার কারণে গ্রামে অনেক ঘটনা ঘটলেও সে দূর থেকে আসলে তেমন কোনো সংবাদ পেত না, আর তখন তো এরকম মোবাইল ফোনও ছিল না। রহমান চাচা উনি বাড়িতে ফিরে আসেন, ফেরত আসার পরে একটা বাড়ি থেকে তাকে তলব করা হয়। তিনি সেখানে যান। সে বাড়ির মালিক বলে যে আমার তো বেশ কিছু জায়গা নিয়ে কলই ক্ষেত তৈরি করেছি, তো কলই ক্ষেত গরু তো খেয়ে যায়, তারপর রাতের বেলা চুরি করে নিয়ে যায় মানুষজন, তো তুমি এটা পাহারা দাও। তখন চিন্তা করলো যে ভালোই তো হলো, যে মাত্র ধান টান কেটে টাকা পয়সা নিয়ে ফিরলাম, আর একটা কাজ পেয়ে গেলাম, আর এই কাজের জন্য তো আমাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না, আমাদের এই গ্রামের একটা কাজ। তো ওই চিন্তা করে উনি রাজি হয়ে যান, এবং উনি দিনের বেলা রাতের বেলা 2 সময়তেই উনি ওই কলই ক্ষেত পাহারা দেওয়া শুরু করেন। তো এক রাতে উনি পাহারা দিচ্ছিলেন, হাঁটাহাঁটি করছিলেন ওই জমির চারদিক দিয়ে, জমির পাশে যে আইল থাকে সেই আইল দিয়ে। হঠাৎ করে উনি দূরে দেখতে পান যে সাদা স্যান্ডো গেঞ্জি পরা একজন লোক বসে আছে, কিন্তু পিঠ পেছন দিকে দিয়ে উনি বসে আছেন, মানে মুখোমুখি না, মানে ইসের সাথে, রহমান চাচার সাথে মুখোমুখি অবস্থায় না। তখন হঠাৎ করে ওই লোককে চাঁদের আলোতে দেখে রহমান চাচা বলে যে এই কে ওখানে কে? এটা বলার পর ওখান থেকে কোনো আওয়াজ আসে না। বেশ কয়েকবার ডাকাডাকি করার পর হঠাৎ করে ওইখান থেকে বলে ওঠে, কে ভাতিজা রহমান নাকি? আমি তোমার সিদ্দিক চাচা। বলে, সিদ্দিক চাচা আপনি এত রাত্রে এখানে একা একা বসে আছেন কেন? বলে, আমি একটু ক্ষেত দেখতে আসছিলাম, ক্ষেতে ঠিকঠাক মতো পানি দেয়া হচ্ছে কিনা এগুলো দেখতে আসছিলাম। তা তুমি কেমন আছো? বলে, আমিও ভালো আছি। তুমি এখানে কি করো? বলে, আমি এই কলই ক্ষেত পাহারা দিতে আসছি, মানুষজন কলই চুরি করে রাতের বেলা, দিনের বেলাও চুরি করে, গরু ছাগল এসে খেয়ে যায়, এই জন্য এই ক্ষেতের মালিক আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। তো বেশ খানিকক্ষণ কথা হয়, এবং তারপরে সে মানে সিদ্দিক নামধারী যিনি, উনি বলে, ঠিক আছে ভাতিজা তুমি থাকো, আমি চলে গেলাম। এই বলে উনি হেঁটে হেঁটে চলে যায়। এখন গ্রামে মানুষের সাথে, বা আমরাও তো শহরে বিভিন্ন মানুষের সাথে রাস্তাঘাটে দেখা হয়, কিন্তু যাদের সাথে দেখা হয় সবার গল্পই কি আমরা বাড়িতে এসে করি? নিশ্চয়ই করি না। তো রহমান চাচা এই সিদ্দিকের সাথে যে দেখা হয়েছে তার কথা কিন্তু বাড়িতে বলে না, বা সেটা কোনো গুরুত্বই দেয়নি। এরকম তো কতজনের সাথেই দেখা হয়। প্রতি রাতে রহমান চাচার সাথে এই সিদ্দিকের দেখা হতো, গল্প গুজব করত, কিন্তু এই ঘটনাগুলো সে বাড়িতে এসে বলতো না। এখন কেন বলতো না, সে কি ভুলে যেত নাকি এমনিতে বলতো না, এই বিষয়টা আমরা বলতে পারছি না। এক রাতে যখন সিদ্দিকের সাথে আবার দেখা হয় তখন সিদ্দিক বলে, ভাতিজা আব্দুর রহমান, তোমার কালকে আর আসার দরকার নাই, কালকে আমি আসি এদিকে, আমি দেখবো না, কষ্ট করে তুমি আর এসো না, তোমার কোনো সমস্যা নেই, এখানে কেউ চুরি টুরি করবে না। বলে, ঠিক আছে চাচা, আমি কালকে আর আসবো না, কষ্ট করে। এই কথা বলে সে যদিও এখান থেকে চলে আসে, কিন্তু সে পরে চিন্তা করে, আচ্ছা সিদ্দিক চাচা আমাকে কেন যেতে নিষেধ করলো রাতের বেলা? তাহলে কি কলই চুরি সিদ্দিক চাচাই করবে?
এগুলো সারাদিন তার মনের মধ্যে মানে খটখট করতে থাকে। সে চিন্তা করে যে আমি যাব রাতের বেলা, দেখি তো সিদ্দিক চাচাই কি কলই চুরি করে কিনা। তো সত্যি, তবে সে সন্ধ্যার পরে যায় নাই, সে সত্যি রাতের বেলা গিয়েছে, এই রাত 9টা-10টার দিকে। যাওয়ার পরে দেখে যে সিদ্দিক চাচা একটি ক্ষেতের আইলের উপর বসে আছে। রহমান চাচাকে দেখি সিদ্দিক বলে ওঠে, ভাতিজা রহমান, তোমার এটা আসতে আমি মানা করছিলাম, তুমি আবার আসছো, আমার নিষেধ শুনলা না, এর ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। তখন রহমান চাচা বলে যে চাচা আমি চলে যাচ্ছি, আপনি মনে কিছু নিয়েন না, আমি চলে যাচ্ছি। এই কথা বলে রহমান চাচা মানে ঘুরে হাঁটা শুরু করে। কিছুটা পথ এগিয়েছে, হঠাৎ করে পেছন থেকে এক ধরনের শব্দ সে পায়, যেমন ক্ষেত থেকে কোনো কিছু যদি আমরা টেনে ছিঁড়ি তখন এক ধরনের টাস 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 শব্দ হয়, ঠিক এমন শব্দ। আর এই শব্দটা এমনভাবে হচ্ছিল, মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ ওই কলই ক্ষেত থেকে কেউ কলই ছিঁড়ে নিয়েছে। তখন রহমান চাচা চিন্তা করে যে সিদ্দিক চাচা এই জন্যই হয়তো আমাকে আসতে বারণ করেছিল। সে পেছন দিকে ঘুরে কিছুটা পথ এগিয়ে কলই খেতে কাউকে দেখতে পায় না, দেখে কেউ নেই, আর ওই শব্দটাও বন্ধ হয়ে গেছে। তখন তিনি আবার ঘুরে হাঁটা শুরু করে বাড়ির দিকে, মনে করে যে তার মনের ভুল। কিন্তু এবারও কিছুটা আগানোর পরে রহমান চাচা আবার সেই একই শব্দ শোনে, টাস 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 শব্দ, মানে কলই ক্ষেত থেকে কলই ছেঁড়ার শব্দ। তখন উনি আবার ফেরত এসে উনি কাউকে দেখতে পায় না। তখন উনি ভয় পায় যে এটা তো স্বাভাবিক কিছু না রে, আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। উনি এক দৌড়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর উনি ওনার বাবা মাকে ঘুম থেকে ডেকে তোলার পরে বলেন যে এই ঘটনায় সিদ্দিক চাচা আমাকে যেতে মানা করেছিল, তারপর আমি গিয়ে দেখি এই অবস্থা, পরে যে আবার ভয় পেয়েছি। তখন ওনার মা বাবা, মানে রহমান চাচার মা বাবা বলে যে বাবা তোমার কি মাথাটা মানে খারাপ হয়ে গেছে নাকি? সিদ্দিক তো বেশ কয়েকদিন হলো মারা গেছে। সে তো বিশ্বাসই করে না। সিদ্দিক চাচার সাথে প্রতিদিন আমার দেখা হয়। বলে যে এটা তো অসম্ভব ব্যাপার, তুমি বাড়িতে আসার আগেই তো সিদ্দিক মারা গেছে, তোমাকে বিষয়টা বলা হয় নাই। সে পরের দিন সকালবেলা সত্যি এই সিদ্দিকের বাড়িতে যায়। যাওয়ার পরে সে তার পরিবারের মুখে বিষয়টা শোনে এবং সিদ্দিকের কবরও দেখে আসে, এবং সে জানতে পারে কিভাবে তাকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। তখন সে বুঝতে পারে নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমত ছিল দেখে আমি বেঁচে গেছি, তা না হলে প্রতিদিন আমার সাথে এই ভয়ঙ্কর জিনটার দেখা হতো সিদ্দিক চাচার রূপে, কিন্তু আমাকে কোনো ক্ষতি করেনি, আর আমার এভাবে ওই রাত্রে ঘুরে যাওয়াটাও উচিত হয়নি। যাই হোক, সে আল্লাহর শুকরিয়া আদায় করে যে সে তার বড় ধরনের বিপদ হতে পারতো, কিন্তু হয়নি। কিন্তু সমস্যা হলো ওই কলই ক্ষেতের দায়িত্ব তো রমজান চাচাকে দিয়েছিল জমির মালিক, তাকে তো কলই ক্ষেত পাহারা দিতে যেতেই হবে। এই সিচুয়েশনে যখন তিনি পড়ে যান, তখন রমজান চাচার বাবা তিনি বলেন যে রহমান চাচা, রমজান না, তো রহমান তুমি একা একা যেও না, তোমার সাথে আমিও পাহারা দিতে যাব, তাহলে তুমি ভয় না পাও। তখন বাবার কাছ থেকে এই ধরনের প্রস্তাব শুনে রহমান চাচা উনি যাওয়া শুরু করেন আর কি, যে ঠিক আছে যাব। তো দুজনই ক্ষেত পাহারা দিতে শুরু করেন। রাত প্রায় 3টা সাড়ে 3টার দিকে। তখন ওই রহমান চাচার বাবা যেহেতু বৃদ্ধ মানুষ ছিলেন, এতক্ষণ রাতের বেলা পাহারা দিয়ে ওনার রাত জাগার অভ্যাস ছিল না ওইভাবে, তখন ওনারা চিন্তা করেন যে তারা চলে যাবে, এখন বাড়ির দিকে চলে যাবে, এখন আর কোনো চোর টোর আসবে না হয়তো। ওনারা যখন হাঁটা শুরু করেছেন, আপনারা জানেন যে এই জমির মাঝখানে যে আইল থাকে, আইলগুলো কিন্তু খুব একটা প্রশস্ত হয় না, পাশাপাশি দুইজন মানুষ কিন্তু হাঁটা যায় না, একজনকেই খুব সাবধানে আইলের উপর দিয়ে হেঁটে যেতে হয়। তো সামনে রহমান চাচার বাবা, পেছনে রহমান চাচা, দুজন হেঁটে যাচ্ছেন। বেশ খানিকটা হাঁটার পরে হঠাৎ করে রহমান চাচার বাবা পেছন দিকে তাকিয়ে দেখে যে রহমান চাচা নেই। কি ব্যাপার, কোথায় গেল? আমাকে না বললে তো চলে যাওয়ার কথা না। উনি আবার ব্যাক করে রহমান চাচাকে খুঁজতে আসেন এবং ডাকাডাকি করতে থাকেন, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না। কিন্তু হঠাৎ ওনার কানে একটা শব্দ ভেসে আছে, মনে হচ্ছে যে ধস্তাধস্তির শব্দ এবং গুঙ্গানোর শব্দ, কিন্তু কোথা থেকে আসছিল উনি বুঝতে পারছিলেন না। ওনাদের আবার টর্চ লাইট ছিল না, ওনারা চাঁদের আলোতে ম্যাক্সিমাম চলাফেরা করতেন না, এবং হাতে হারিকেন থাকতো আর কি। এখন হারিকেনের আলোতে তো খুব বেশি দূর দেখা যায় না। তো যতদূর ওনার মনে হচ্ছিল, দূরে একটি মোটা লম্বা ছায়ামূর্তি উনি দেখছেন। মনে হচ্ছে যে ওই ছায়ামূর্তি কোনো কিছু
মানে আশ্রানোর চেষ্টা করছে, এরকমটা মনে হচ্ছে। তখন উনি বুঝতে পারেন যে ওনার ছেলে বিপদে পড়ে গেছে। উনি জোরে জোরে আল্লাহু আকবার শব্দ করতে করতে ওই ছায়ামূর্তির দিকে দৌড়াতে থাকেন। তিনি আর ভয় পাননি, তার ছেলেকে তো বাঁচাতে হবে, সে যেই হোক, যত বড় দেবদানবী হোক, তার ছেলের জীবনটাকে রক্ষা করতে হবে। আমার মনে হয় এটি মানে মা বাবার একটা ভালোবাসা, যে সে বুঝতে পারছে ওখানে একটা পিশাচের কবলে তার ছেলে পড়েছে, সে নিজে ভয় পায়নি, তার ছেলেকে বাঁচানোর জন্য সে সেখানে ছুটে যাচ্ছিল। সে যখন ছুটে যায় তখন সে পিশাচটা সেখানে থাকে না, তখন তার ছেলেকে ওই ক্ষেতের মধ্যে পায়। ওই ক্ষেতে তো আসলে ইরিগেশনের বা সেচের জন্য পানি দেওয়া হয়েছিল, যার কারণে ওর ভিতরে কাদা ছিল। ওই কাদার ভেতরে তার ছেলের মাথাটা কিছুটা ঢোকানো ছিল, মানে পুরোপুরি না। তো আর তার ছেলের মুখ দিয়ে, মানে রহমান চাচার মুখ দিয়ে গোংরানোর শব্দ হচ্ছিল। তো তাকে সেখান থেকে উনি উদ্ধার করেন, উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। প্রতিমধ্যে কোনো সমস্যা হয়নি। বেশ কয়েকদিন রহমান চাচা অসুস্থ ছিলেন, তারপর তিনি সুস্থ হয়ে যান। রহমান চাচা এখনও জীবিত আছেন, কিন্তু ওনার বাবা মারা গেছেন। মদনগেরে নামক যে জায়গাটি, সেই জায়গাটি এখনও আছে। এই জায়গাটিতে সবসময় যে ভয়ের ঘটনা ঘটে তা নয়, কিন্তু যখন ঘটে তখন মানুষকে একদম শেষ করে দেয়। আমরা রহমান চাচার জীবিত থাকার মাধ্যম দিয়েই পূর্ববর্তী কিছু ঘটনার লিঙ্ক খুঁজে পাই এবং সেটার রহস্য উদ্ঘাটন করতে পারি। প্রথমত, বেদের ডাঙা যখন ছিল, বেদেরা নাকি সেখানে বেশি দিন থাকতে পারতো না, আসতো অল্প কয়েকদিন থাকতো আবার চলে যেত। যদি কেউ জিজ্ঞেস করতে কি ব্যাপার এত তাড়াতাড়ি তোমরা চলে যাচ্ছ কেন, তখন তারা বলতো যে জায়গাটা ভালো না, এটা বলে চলে যেত। কিন্তু তারা কেন ভালো না, এই জিনিসগুলো আসলে তারা কাউকে ব্যাখ্যা করেনি, আর লোকজনের সেভাবে শুনতেও চায়নি। এরপরে যখন মদন মারা যায়, তাকে মাটিতে গেড়ে রাখা হয়, তারপর থেকে নাম হয়ে যায় মদন গেড়ে। মদনের মৃত্যুর পরে সিদ্দিকের মৃত্যু হয়, আর সিদ্দিকের পরে রহমান চাচার সাথে কিছু ঘটনা ঘটতে থাকে। কিন্তু রহমান চাচা কেন তার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারতো কিন্তু ঘটেনি, এটা আল্লাহ ভালো জানেন আর কি। এটার রহস্য আমরা উদ্ঘাটন করতে পারিনি বা আমরা জানতেও পারিনি। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অর্নিল রবি, ছাতক, সিলেট থেকে। বর্তমানে তিনি রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। ঘটনাটি 60-এর দশকের। সেই সময় সাইফ আহমেদের দাদা ফুল মিয়া বসবাস করতেন সিলেটের সীমান্তবর্তী কোন একটি গ্রামে। তো তাদের গ্রামটা যেখানে ছিল তার ওই পাশে ছিল অনেক উঁচু উঁচু পাহাড়, মানে ওই পার্শ্ববর্তী দেশের পাহাড় ছিল, এবং এই পাশেও পাহাড় আছে অনেক, এবং একটা নদী ওখান থেকে বয়ে নামছে, পাহাড়ি নদী, এবং সেটা এঁকে বেঁকে চলে গেছে তাদের অঞ্চলের ভেতর দিয়ে। আর খুব সুন্দর একটা মানে গ্রামের ভিউ পাওয়া যেত, যেখান থেকেই দাঁড়াতো মানুষ অসাধারণ লাগতো। তো সেই গ্রামেরই একজন গৃহস্থ ব্যক্তি ছিলেন ফুল মিয়া। তো তার কৃষি জমি কিছু ছিল, সেখানে চাষবাস তিনি করতেন। এছাড়াও যেটা তিনি করতেন, তিনি ছোটখাটো ব্যবসাও করতেন, যেমন কাঠের ব্যবসা, লাকড়ির ব্যবসা, এগুলো তিনি করতেন। অনেক সময় এই কাঠের ব্যবসার জন্য লাকড়ির ব্যবসাতে তার সুবিধা হতো যে তাদের যে নদী ছিল, এই নদীতে ঢল আসতো মানে যখন বৃষ্টির সিজন হতো, মানে বেশ বৃষ্টি হতো, এই বৃষ্টিতে এই নদীর উপর দিয়ে ঢলের মতো নামতো, এবং ঢলে দেখা যেত যে নদী যতটুকু আছে সেই নদীর থেকে পানির উচ্চতা অনেক বেড়ে যেত, এবং দেখা যেত সে বেড়ে যাওয়া মানে বেশ অনেক উচ্চতা বাড়তো, যেটা নাকি মানুষের নর্মাল চিন্তার বাইরে। তো যারা মাছ ধরতো তারা কিন্তু ওই সময় খুব সাবধানে থাকতো যে ঢল নামলে সমস্যা হবে, এরকম একটা সময়। এর মাঝে অনেকে মাছও ধরতো এরকম। তো এই ঢলের যে পানি, সেটার সাথে অনেক ডালপালা ভেসে আসতো, মানে গাছের ডালপালা। এই ডালপালাগুলো কালেক্ট করতো গ্রামের কিছু মানুষ। তো ফুল মিয়াও কিন্তু তাদের মাঝে একজন ছিলেন, তিনি এই ডালপালা কালেক্ট করার একজন মানুষ ছিলেন, তিনি করতেন এটা। এবং এই ঢল নামার অপেক্ষায় তারা থাকতেন যে বৃষ্টি বাদলা যখন হয়, তো মাছ ধরতে চলে যেতেন অনেক সময় বৃষ্টি বাদলার সময়। তো যদি দেখা যেত এই মাছ ধরা মাঝেই পানি বাড়ছে, তখন তারা মনে করতো এই যে এখন পাহাড়ি ঢল আসবে, এবং ঢলের সাথে অনেক গাছপালা চলে আসবে এরকম, এবং এরকম বড় বড় ডাল অনেক, মানে তার লাভ হতো এগুলো দিয়ে, লাকড়িগুলো দিয়ে। যাই হোক, তো ফুল মিয়ার এটা ছিল একটা এক্সট্রা কাজ, এবং তিনি কাঠেরও কাজ করতেন, কাঠও বিক্রি করতেন এরকম আর কি। তো একবার এরকম বৃষ্টির সিজন,
বেশ বৃষ্টি হচ্ছে ওই দিন, সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে কোনো জায়গায় হয়তো ডিপ্রেশন সৃষ্টি হয়েছে এই কারণে। এবং তিনি দেখলেন যে পাহাড়ে অনেক মেঘ জমা হয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন তিনি তার গ্রামের এখান থেকে বেশ মেঘ জমা হয়েছে, মানে পাহাড়ের উপরে ওই সাইডটাতে ঘন মেঘ। তো তিনি চিন্তা করলেন যে আজকে যদি যাই মাছ ধরতে তো ঢল নামার সম্ভাবনা আছে, ঢল নামার পরেই ওখানে জাল পেতে এই লাকড়ি টাকড়ি এগুলো আটকানো যাবে আর কি। তো এই কথা চিন্তা করে তিনি প্রিপেয়ার হয়ে গেলেন, তার কাজকর্ম যা ছিল দুপুরের মধ্যে গোটায় ফেললেন। পরন্ত বিকেলের দিকে তিনি দেখতেছেন বাতাসটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কারণ এই বৃষ্টি যে পড়তেছে মনে হচ্ছে এটা বাড়বে, বৃষ্টি মাঝে মাঝে তোড় বেড়ে যাচ্ছে। তো তিনি বুঝলেন যে হ্যাঁ ঢল নামবে, কারণ বৃষ্টিও বাড়বে, আকাশের গুড়গুড় শব্দও বাড়ছে। এর মাঝে যদি কিছু মাছও ধরে ফেলতে পারি ওইটাও বোনাস। তো তিনি তাড়াতাড়ি তার জাল আর টুকিটাকি ওই যেই জাল পেতে রাখেন লাকড়ি ধরার জন্য এই সব কিছু তার নৌকায় তুললেন। তার নৌকা ছিল একটা, নৌকাটা মোটামুটি বেশ বড় নৌকা, মানে এই নৌকায় মোটামুটি মাল ক্যারি করা যায় এবং তিনি এটা দিয়ে মাল সাপ্লাইও দিয়েছেন অনেক। তো ওই নৌকা নিয়ে তিনি বেরোলেন এবং উনি খুঁজছিলেন তার সাথে কাউকে পান কিনা। তার ভাই ছিল একজন, সেই ভাইকে খুঁজলেন যে ভাই নাই। তো যাই হোক নিজেই বেরোলেন সবকিছু নিয়ে, তার হারিকেন টারিকেন নিয়ে তিনি তার ওই যে নৌকার যে আছে ছই আছে, ছইয়ের নিচে সব রাখছেন করে জাল টাল রেখে তিনি নামছেন। তখনও পিটপিট বৃষ্টি পড়তেছে। তো এই টিপটিপ বৃষ্টি গায়ে মাখতো না সে সময়কার মানুষজন, এবং উনিও মাখতেন না। মাথায় গামছা লাগায় তিনি সুন্দর বসছেন এবং নৌকা যাচ্ছে, নৌকা নিয়ে সামনে এগোচ্ছেন। তো দেখলেন যে নদীতে হঠাৎ করে এই পানি বাড়তেছে, স্রোত বাড়তেছে, স্রোতের বুঝতে পারলেন। এবং তার এটাতে মানে যতটুকু খুশি বাড়ে এই স্রোত দেখলে, কারণ তিনি জানেন যে স্রোত যখন বাড়ে মানে ঢলটা নামতেছে, এবং এই ঢল নামলেই নদী ফুলে ফেপে উঠবে। এটাতেই ওই অনেক জিনিসপত্র চলে আসে, এগুলা কালেক্ট করে, এবং অনেক আছে যে পাথরও কালেক্ট করে এই সময়, যারা পাথর কালেক্টর ছিল আর কি। তো যাই হোক তিনি মোটামুটি মাছ ধরা শুরু করলেন। টুকিটাকি মাছ উঠতেছে তার জালে, জাল ফেলতেছেন, মাছ উঠতেছে, সেগুলো তুলে তিনি রাখতেছেন। একা হওয়াতে সময় একটু বেশি লাগতেছে, কারণ জালটা তুলতে হচ্ছে টেনে, জাল তো মারছেন আবার এটা তুলছেন, তুলে বেছে বেছে মাছগুলাকে রাখতেছেন, রেখে তারপর আবার জাল গুটাচ্ছেন, আবার জাল মারতেছেন। তো এরকম করতে করতে এক সময় রাত হয়ে গেছে। তিনি বুঝতে পারছেন যে একদম মানে ডার্ক, আর আকাশে ওই পাহাড়ের ওই পারে বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুতের ঝলকানিতে যা দেখা যাচ্ছে, এবং বুঝতে পারলেন যে বৃষ্টি এবার কষে নামবে। তিনি প্রিপারেশন নিয়ে ফেলেন যে না আর এখন জাল ফেলা যাবে না। তিনি জালটাকে গুটায় নিলেন, লাস্ট মাছ টাছ রেখে তিনি তার যে হারিকেন ওইটাকে বাড়াই দিলেন, বেশ করে বাড়াই দিয়ে তিনি ছইয়ের নিচে রাখলেন, এবং রাখতে রাখতে হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। ঝুম বৃষ্টি নামার সাথে সাথে তিনি তাড়াতাড়ি নৌকাটাকে কোনায় নিয়ে আসলেন, বুঝলেন যে এখনই তো এই ঢলটা নামবে আস্তে ধীরে, এবং ঢলটা নামে হঠাৎ করে দেখা যায় পানির ফ্লো এরকম আসতেছে বেশ, এবং ভারী হয়ে যায় এরকম। তো তিনি বুঝতে পারছেন, এবং তিনি গাছের সাথে নৌকাটাকে বাঁধলেন একটা ইসের পাশে, এবং তিনি ওই তার জিনিস আটকানোর জন্য যে মোটা জাল আনছেন সেটা তিনি টেনে নিলেন, টেনে নিয়ে এই পাশ থেকে এই পাশ করে এরকম তার একটা গুলুই গেড়ে ওই জায়গায় রাখলেন। তো মানে ওইগুলো ট্রিক করে দিতে হয়, এবং ট্রিকটা এরকম যে পানিটা যখন ফ্লোটা আসে ওই সাথে যে লাকড়ি টাকড়ি যা থাকে ওইখানে বেঁধে যায় আর কি এরকম। তো এটা একটা ট্রিক আছে, মানে তারাই জানতো যারা এই কাজটা করতো। তো তিনি ওইভাবে বেঁধে দিয়ে এই ঝুম বৃষ্টির মধ্যে হারিকেনটা ছইয়ের নিচে দাঁড়ায় তিনি রেখে তিনি বসে আছেন ছইয়ের এপারে, দেখতেছেন রাতের বৃষ্টি, মেঘ ঘুরঘুর ডাকতেছে, যখনই বজ্রপাত চমকাচ্ছে চারিপাশ আলোকিত হয়ে যাচ্ছে, ওই আলোতে তিনি যতটুকু দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে মাথা বের করেও দেখতেছেন তিনি। অসাধারণ লাগে তার কাছে, এই জিনিসগুলো অ্যাডভেঞ্চারাস মনে হয় পাহাড় দেখতে। এরই মাঝে নৌকার দুলুনিতে তিনি বুঝতে পারলেন যে পানি বাড়তেছে বেশ, এবং খরস্রোতা পানি আসতেছে, এই স্রোতের শব্দ তিনি শুনতে পারতেছেন শোঁ করে, এবং নৌকাটা তার আস্তে করে সামনে চলে গেল, মানে এই স্রোতের সাথে সামনের দিকে যে ওই গাছের সাথে যে বাধা সেটাতে আটকে আছে। তিনি কিন্তু বেশ উঁচু ডালে যে বেঁধে আসছেন নৌকাটা, এবং নৌকা এরকম বোঝা যাচ্ছে স্রোতের সাথে এরকম দুলতেছে পেছনের দিকটা, যেহেতু মানে একদিক বাধা, পেছন দিকটা এরকম দুলতেছে, আর তিনি সসর পানির শব্দ পাচ্ছেন কল কল করে। তো তিনি আস্তে করে হারিকেনটা নিয়ে উকি দিলেন, দেখলেন যে তার যে পাড়, সেই পাড় অনেকটা ডুবে এরকম হয়ে গেছে, এবং এই জায়গাতে পানি এসে বাড়ি খেয়ে যাচ্ছে পুরা। মানে এরকম জায়গা, এটা যদি একটু শক্ত ল্যান্ড না হইতো এইসব জায়গায় ভেঙে যায় এরকম জলে, এবং অনেক সময় ভেঙে ওদিকে চলেও যায়। এই নদী যখন নাকি পানি এরকম না থাকে মানুষ বলে মরা নদী, আর যখন এই ঢল নামে তখন বোঝা যায় যে কি অবস্থা নদীর, উত্তাল রূপ। তো যাই হোক ফুল মিয়া বসে বসে দেখতেছেন এটা, এবং তিনি অপেক্ষা করতেছেন, তার জালের দিকে তাকায় দেখলেন যে হ্যাঁ এই স্রোতের সাথে
এরকম নলখাগড়ার মতো বিশাল ডালপালা এগুলো ভেসে ভেসে আসতেছে, এরকম উপর দিয়ে ভেসে ভেসে আসতেছে, এবং জালের আসলেই স্রোতটা এখানে বাড়ি খেয়ে ঘুরে যে ওই তার জালের ওখানে আটকায় যাচ্ছে এগুলা, এবং পানি পাস করে যাচ্ছে। তো তিনি বেশ খুশি দেখলে যে এরকম এক একটা করে যেরকম ভেসে ভেসে এসে ওখানে লাগতেছে। তো তিনি মোটামুটি আন্দাজ করে নিলেন যে এই বৃষ্টিতে কি পরিমাণ ঢল হতে পারে, তার একটা আন্দাজ আছে, তিনি দেখতেছেন, এবং তিনি একটা সিওরিটি নিছেন যে এতটুকু তার মানে এখানে হলে তিনি এখান থেকে উঠাই নিবেন, জালটা গুটাই নিবেন। তো এই অবস্থায় তিনি একটা শব্দ পেলেন, ঠাপাস করে একটা শব্দ হলো তার নদীর পাড়ে, এই জায়গায় মানে খুব জোর একটা ভোতা শব্দ, ঠাস, এবং তারপর আরেকটা শব্দ হলো ঠাস করে। এই শব্দটা তার নৌকার মধ্যে লাগছে এবং নৌকা কেঁপে উঠছে এরকম। তো তিনি কি লাগলো, এরকম বাড়ি এরকম শক্ত করে কি বাড়ি খেলো। তো তিনি তাড়াতাড়ি তাকায় দেখেন যে নৌকার সাথে বাড়ি খেয়ে এক কোণার মধ্যে একটা বড় কাঠের কিছু এরকম কালো দেখা যাচ্ছে, ওইটার উপর যে স্রোত মানে ভেঙে চলে যাচ্ছে। তো তিনি চিন্তা করলেন এটা কি। তো তিনি তাড়াতাড়ি তাকাচ্ছেন যে এটা কি তুলতে হবে, মানে একটা কাঠের এরকম কিছু দেখা যাচ্ছে। তো তিনি তাড়াতাড়ি তার নৌকার ওই যে নিচের যে ছিল তার ওই যে তলা আর কি, পাটাতনটা একটা ঢাকনি তুলে নিচে তাকাইতেছেন। তাকায় দেখলেন যে হ্যাঁ, তার ওখানে আকশি ছিল, মানে যেটা দিয়ে তিনি নোঙর করেন, সেই আকশি তিনি পেলেন দড়ি লাগানো। তো ওইটা নিলেন তাড়াতাড়ি, তার নিয়ে হারিকেন নিয়ে উকি দিলেন। দেখতেন যে পানি এসে বাড়ি খেয়ে চলে যাচ্ছে কালো কাঠের ওইটার সাথে, কিছু একটা কাঠের এরকম বড় কালো কালচে কাঠ দেখা যাচ্ছে। তো তিনি ভালো মতন খেয়াল করে দেখলেন যে এই পানিতে নামলে উনি ভেসে যাবেন ঢলে, নামা তো যাবে না। এখন কি করবেন, দেখতে দেখতে একটা জায়গায় তিনি দেখলেন ওই কাঠের ওইটার সাথে লোহার কিছু এরকম বর্ডারের মতো দেয়া আছে। তো তিনি বুঝলেন যে এখান থেকে মারি। তো ওই আকশিটাকে তিনি ছুঁড়ে মারলেন, কাঠের ওইটা পিছলাই গেল। এরকম 2-3 বার ট্রাই করার পর একবার আটকায় গেল ঠাস করে। আকশি তো বুঝতে পারছেন নোঙরের মতো, মানে চারপাশে এরকম মানে এরকম চোখা চোখা চারটা বাঁকা অংশ থাকে যেটাকে আটকায় ধরে, কোনো কিছুকে আঁকড়ায় ধরার মতো, অনেকটা নোঙরই বলা চলে, এটাকে আকশি বলে। যাই হোক, উনি ওইটা দিলে এক জায়গায় আটকায় গেল, একটা অংশ দাঁত এরকম একটা লম্বা বাঁকা দাঁত আটকায় গেল। তো উনি ওইটা যে টানা শুরু করলেন, এটাকে বেজায় ভারী, ওইটা টেনে আনতে পারতেছেন না, উনি অনেক কষ্ট হইতেছে। তো উনি শক্তিশালী মানুষ, বেশ শক্তিশালী মানুষ ছিলেন ফুল মিয়া, সে সময় এইসব কাজ করতেন যেহেতু, সে তার মানে শরীরে চরম স্ট্রেংথ লাগতো। তো তিনি গায়ের জোরে টানতেছেন, তখন বৃষ্টিটা একটু কমে গেছে, এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির পানির মতো মিহি বৃষ্টি তার গায়ে পড়তেছে এবং শরীর বেয়ে নেমে যাচ্ছে এবং ঘাম নামতেছে একই সাথে পরিশ্রমের কারণে। টানতে 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 এক সময় দেখলেন যে ওইটা টানতে টানতে ওনার নৌকাই কাছায় যাচ্ছে ওইটার। তো কাছে আসলো, তিনি হাল ছাড়লেন না, তিনি রেস্ট নিয়ে আবার হাতে পেঁচায় রশি আবার টানলেন, হাত ছড়ে গেছে অনেক জায়গায় রশির টানে। তো অনেকক্ষণই করার পর একবার দেখলো যে বাক্সটা মানে নড়ছে বাক্সটা, এবং অনেকখানি উঠে গেছিল। তো তিনি বুঝলেন যে এই তো উঠবে। তিনি আবার জোরে টান দেওয়া শুরু করলেন, 2 পায়ে এরকম বাঁধায় নৌকার একটা ইসে। তো দেখলেন যে নৌকাটা ওই বাক্স ওঠা শুরু করছে, একটু ওঠা শুরু করছে, এটাতে তার নৌকা কাত হয়ে যাচ্ছে। তো বেশ কঠিন অবস্থা আর কি, কোনো মতেই তিনি মানে সুবিধা করতে পারতেছেন না। তো এক পর্যায়ে তিনি বুঝলেন যে আমি যদি নৌকাটাকে এইখানে পেঁচায় ওইটার পাড়টা ধরতে পারি তাহলে একটু ট্রাই করা যায়, পানির মধ্যে তো একটু হালকা থাকেই। তো তিনি ওইখানে ওইটাকে টেনে নিয়ে ওই পাশে নিয়ে গেলেন, নিয়ে যেয়ে নৌকাটাকে এই পাশে রেখে হাত দিয়ে টানতে থাকলেন অনেকক্ষণ। দেখলেন কাজ হচ্ছে না, মানে বাক্স এত ভারী, এটাকে টেনে তোলা ওনার কাজ না। তো উনি তখন করলেন কি, ওনার ওই যে আকশির এক মাথা তো আটকায় আছে ওই ইসের সাথে, চিন্তা করলেন যে এটাকে ভেসে যেতে দেওয়া যাবে না। তো তিনি ওই রশির আরেকটা মাথা নিয়ে তিনি ওই গাছের ডালের দিকে উঠে গেলেন বেয়ে, মানে গাছের ডাল ধরে তিনি সুইং করে চিন আপ করে উঠে গেলেন ওইটার উপর যে ওই রশিটার মাথাটা বাঁধলেন জোরে, মানে শক্ত করে বেঁধে দিলেন যাতে ওইটা ভেসে না যায়। একদিকে তার নৌকাও আছে বাঁধা, আবার এটা। তো যাই হোক, দুইটাকে বেঁধে রেখে তিনি আস্তে চিন্তা করলেন যে এখন ওই ডালপালা জালে বাঁধছে, ওগুলো পরে দেখা যাবে, ওগুলো তো পারবে ওই। তো অনেকক্ষণ বসে থাকলেন, এক সময় দেখলেন যে হ্যাঁ, বৃষ্টি কমে গেছে এবং এই স্রোত নেমে যাচ্ছে আস্তে আস্তে, এবং বাক্সটার বেশ খানিকটা দৃষ্টিগোচর হচ্ছে, মানে বেশ খানিকটা দেখলেন যে কাঠের একটা কালো বাক্স হারিকেন আলোয় দেখলো তিনি যে অনেকটা বের হয়ে আসছে, অর্ধেকের বেশি বের হয়ে আসছে, কারণ কাইন্ড অফ লাইক অনেকটা পানি যেহেতু নেমে যাচ্ছে ওইটা কাইন্ড অফ ঝুলে আছে ওই জায়গায়। তো তিনি তাড়াতাড়ি, বৃষ্টি যেহেতু থেমে গেছে, তিনি তাড়াতাড়ি নৌকার এই বাসা হারিকেন নিয়ে চলে আসলেন, এনে নৌকা থেকে পাড়ে নেমে গেলেন। পাড়ে নেমে তিনি হাঁটা ধরলেন। তো যাচ্ছেন যেখানে নৌকা বাঁধছেন সেখান থেকে বেশ খানিকটা গাছপালা বন জঙ্গলের মতো এটার ভিতর দিয়ে যেতে হয়। তো হাঁটতেছেন পা ভেজা এরকম দিয়ে, ওখানে একটা জিনিস আছে, অনেক সময় সাপ আসে, সাপের ভয় আছে, এগুলো ভয় করতে করতে তিনি যাচ্ছেন। খুব উনি মানে কি বলে, খুব উনি ইন্টারেস্টেড হয়ে গেছেন যে ভিতরে কি আছে, খুব আগ্রহী কৌতূহলী একটু যে এই বাক্সটা কিসের। মনে করলেন যেরকম বাক্সের মধ্যে যদি কোনো গুপ্তধন চলে আসে এরকম ভাবতেছেন আর কি। যাই হোক, এরকম করতে করতে এবং ডেসপারেটও যেহেতু তিনি মানে ওটা খুলবেন, এরকম করতে করতে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছাইলেন তার বাসায়, মানে তার বাসা ওখানে ছিল। বাসায় যে তিনি বাসায় তার ভাইয়ের নাম ধরে ডাকা শুরু করলেন, তার ভাই আরেকটা ঘরে থাকতো।
তো কয়েকবার ডাকার পর তার ভাই বেরোলো, বলে কি হয়েছে, হারিকেন নিয়ে বেরিয়েছে আর কি হয়েছে। তিনি বললেন যে এদিকে আয়। ভাইরে বললেন তুই এদিকে আয়, আর পারলে পাশের বাসার অমুখরে নিয়ে আয়। মানে পাশের বাসায়, তাদের পাশের বাসায় আরেকজন লোক ছিল তাকে। তো তার ভাই বেরোলো, বলে কি ব্যাপার, বলে কি আরে বেটা একটা জিনিস পাইছি, পাশের বাসার লোকটারা শুদ্ধ নিয়ে আয়, তারপর আমরা বের করব। তো তার ভাই গেল, যে ওই পাশের বাসায় যে কথা বলে একটু পরে দেখলো যে ওই লোক সহ আরেকটা হারিকেন নিয়ে দুইজন আসতেছে। তো বলে যে তাড়াতাড়ি আয় বলে তিনি গেলেন। এই তিনজন জঙ্গলের মধ্যে দিয়ে হারিকেন নিয়ে, মানে ওই গাছপালার মধ্যে দিয়ে যে পৌঁছালেন ওইখানে। তো দেখেন যে তখন পানি আরো নেমে গেছে, স্রোত নেমে গেছে, স্রোতটা বাড়ছে কিন্তু স্রোত নেমে গেছে অনেকটা, এবং ওই বাক্সর প্রায় 70% মতো জেগে উঠছে আর কি, আর 30% মতো পানির নিচে। তো তিনজন দেখে অবাক হলেন, তার ভাইও অবাক হয়েছে, পাশের বাড়ির লোকটা অবাক হয়েছে, আর এটা কোত্থেকে পাইছেন ফুল ভাই, এটা তো কঠিন জিনিস। তো যাই হোক, তো তিনি বলতেছেন যে হ্যাঁ আগে তুলতে তো হবে, অনেক ভারী। তো তিনজনে মিলে তখন ট্রাই করলেন। তখন বেশ কষ্ট ছিল, কারণ পানিতে নামা যাচ্ছে না, পানিতে নামলে স্রোত ধাক্কা দিয়ে ফেলে দিবে। এই রশি পেঁচায় ওইভাবে নৌকার গুলির মধ্যে বসে, গাছের গোড়ায় বসে কোনো মতো এটা রশি দিয়ে ভালো মতো পেঁচায় তিনজনে মিলে টানা শুরু করলেন। আর তিনজনে মিলে টানতে টানতে তিনজনের হাত ছড়ে গেল, কিন্তু এক পর্যায়ে বাক্সটা উঠে আসলো কোনায়। উঠে আসলে তিনজন হাঁপাচ্ছে বসে, যে আরে কি আছে ভিতরে, কি এরকম ভারী কি জিনিস ভিতরে। তো ওই পাশের লোকটা বলছে, পাশের বাড়ির লোকরা, যে ফুল ভাই আপনার কিন্তু কপাল খুলে গেছে, ভিতরে তো পাইছেন গুপ্তধন, বিশাল কিছু তো দেওয়া লাগবে, আপনার সাথে কাজ করছি না। আর সে বলতেছে তখন, ফুল মিয়া বলছে আরে পাই না কিছু, পাইলে তো দেখবই দিবই, সাথে তো আছেন আপনি, চলেন। তো যাই হোক, ওইটা তারা ওই জিনিসপত্র নিয়ে ওই বাক্সটাকে টানতে টানতে এক সাইডে নিয়ে গেল। তো সাইডে এনে বুঝতেছে যে এই বাক্স টেনে বাসা পর্যন্ত নেওয়া তাদের কাজ না। এখন কোনোভাবে তাদের ওই যে গোয়াল ঘর থেকে, ওখান থেকে একটা গরু মানে ষাঁড় নিয়ে আসতে হবে। তো তার ভাইকে বললেন যে নিয়ে আয়, ষাঁড় এনে ষাঁড় দিয়ে বেঁধে টানায়, আর আমরা তিনজনও টানবো একসাথে, অসুবিধা নেই। তো যাই হোক, তার ভাই চলে গেল। বেশ অনেকক্ষণ পর দেখলো যে ষাঁড় নিয়ে আসছে। এই যে গাছগাছালির মধ্যে দিয়ে ষাঁড় আনাটা বেশ দুষ্কর, বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, আর ভয়ও থাকে, ওই যে বললাম সাপ খোপের ভয়। তো ষাঁড় নিয়ে আসলো, ষাঁড় এনে ষাঁড়ের সাথে এটাকে বাঁধলো তারা রশি দিয়ে, তারপর টানা শুরু করলো। দেখলো যে হ্যাঁ এইবার এগোচ্ছে, এবং দুইজনের তারাও ঠেলতেছে আর কি, নিচে তো চাকা নাই, ঠেলতে 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 এক সময় বাসায় চলে আসলো। বাসায় এসে তিনজনে হাঁপায় চিন্তা করলো বাকি জিনিসপত্র পরে, আগে এইটারে কেমনে খোলা যায় দেখি। তো তাদের উঠানে রাখছে জিনিসটা, ফুলমিয়ার উঠানে, বারান্দার পাশেই, মানে তার ঘর, তার পাশে বারান্দা, তার পাশেই বাক্সটা রাখছে। বাক্সটা বেশ সুন্দর, মানে এত সুন্দর ডিজাইন, কালো কাঠের মধ্যে, এবং মজার ব্যাপারে একটা তালা মারা। এটা তালাটা দেখে মনে হচ্ছে পিতলের তালা, মানে কালারটা জানি কেমন পিতলের মতো কালার। কিন্তু আশ্চর্য ব্যাপার, ওই তালার মধ্যে কোনো কি হোল নাই, মানে ওই যে চাবি যে কেউ ঢোকায় খুলবে, ওই চাবিরই জায়গা নেই, মানে খুব আশ্চর্য। এবং তারা তিনজনে নেড়ে চেড়ে দেখলো যে কোনো মানে উপায় নেই। এর মাঝে ফুল মিয়ার স্ত্রী বেরিয়েছেন, তিনিও দেখতেছেন, তিনিও অবাক, যেরকম বাক্স থেকে আসছে। এবং তখন বৃষ্টি থেমে যেয়ে আকাশে মেঘ সরে যাচ্ছে, একটা চাঁদ বেরিয়েছে মেঘের ভেতর থেকে, মানে মেঘ পাস হয়ে যায় এবং চাঁদ একটু থাকে এরকম। তো যাই হোক, তিনজনে মিলে ওইটা দেখলো এবং বললো যে, তখন ওই পাশের বাসার লোকটা বললো যে আমরা খোলার চেষ্টা করি, বলে ঠিক আছে। তো তারা যেভাবে পারছে বাসার থেকে হাতুড়ি, শাবল এগুলো নিয়ে, আবার এটাও খেয়াল রাখতে হবে বাক্স যেন ভেঙে না যায়, এটাও খেয়াল রাখতে হবে। বাক্সটা অনেক সুন্দর, এটা ভাঙা যাবে না, ভিতরে নিশ্চয়ই ভালো কিছু আছে। এবং বাক্সটা এমন ভাবে লাগানো যে বাক্স ঢাকনাটা এক চুল পরিমাণে উপর দিকে উঠে না, মানে লাগানো থাকলেও রাফ বানানো বাক্স হইলে কিন্তু একটু চুল পরিমাণে দিক হইতো, ওইটা হয় না, মানে ভিতরে এয়ার টাইট কোনো ব্যাপার আছে। যাই হোক, ওই লোক শাবল নিয়ে আসলো এবং তারা বিভিন্ন ভাবে চেষ্টা করলো তালাটাকে ভাঙার, বিভিন্ন ভাবে বাড়ি দিয়ে, যে কোনো কাজ হলো না। তো পরে বুঝতেছে যে তো মানে খারাপ অবস্থা হবে, এটা যদি এখন ভাঙতে যাই বাক্সটার ক্ষতি হতে পারে। তো চিন্তা করলো না, আজকে রাতের মধ্যে যথেষ্ট হয়েছে, রাত হয়ে গেছে অনেক, এবং পরিশ্রমে তিনজন দরদর করে ঘামতেছে, কিচ্ছু করার নাই। তো বললো যে আচ্ছা আজকে থাক, এত ভারী বাক্স কেউ নিবেও না এখান থেকে, এই বাক্স এখানে থাক, আমরা যার ঘরে যাই, কালকে দেখা যাক কি করা যায়। আর এই ফুল মিয়ার বন্ধু ছিল ওখানকার স্কুলের একজন মাস্টার, সে আবার অনেক পড়াশোনা করতো। ফুল মিয়া ছোটবেলার থেকে তাকে দেখছে সবসময় পড়াশোনাই করছে। তো এটা তার কাছে খুব মানে ভালো লাগতো আর কি, তার সেই বন্ধুর এই জিনিসটা। সে বুঝতো যে তার বন্ধু স্বপন, সে এই সম্বন্ধে অনেক কিছু জানে, তার এটা ধারণা যে স্বপন হয়তো আমাকে একটা ওয়ে দিতে পারবে। তো যাই হোক, এইসব চিন্তা করে বললো যে আচ্ছা ঠিক আছে চলে যাও, কালকে দেখা যাক, বলে বিদায় নিলেন। ফুলমিয়া নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে আসলেন। তার স্ত্রী বলতেছে যে নৌকা যে ওখানে বেঁধে রেখে আসছেন, তারপর আপনার ওই যে কি বেঁধে আসছেন কি, ওগুলো কে আনলেন না, ওরা কাল দেখা যাবে, কেউ নিবে না ওখান থেকে, বলে তিনি মানে একদম ক্লান্ত হয়ে গেছেন, জাস্ট কোনো মতে খাওয়া দাওয়া করে বিছনায় চলে গেলেন।
মানে ডিপ ঘুমে চলে গেছেন শোয়ার পরই। অনেক রাতের বেলা, মানে তখন গভীর রাত, মানে একদম নিশুতি, একে তো বৃষ্টি টিষ্টি হয়ে গেছে চারিদিকে একদম এরকম। এই সময় হঠাৎ করে একদম কান্নার শব্দ পাচ্ছেন তারা, সেও তার স্ত্রীও, মানে দুজনই একসাথে উঠছেন ঘুম থেকে, মানে লাফ দিয়ে কান্না, মনে হচ্ছে খুব মানে সুরে, মানে নাকি সুরে কেউ কাঁদতেছে, এবং তাদের এই বারান্দার পাশে নাকি সুরে কান্নার শব্দ। কি ব্যাপার? ফুল মিয়া একটু অবাক হয়েছেন, এরকম অন্ধকার, উঠেই দেখতেছেন অন্ধকার। তার স্ত্রী বলছে শুনতে পাইতেছেন কিসের কান্না, কে কান্দে, কে কান্দে? বলছে আচ্ছা দেখতে হবে তো কে কান্দে এত রাত্রেবেলা। তো তার স্ত্রী বলতেছে না যান না, সামনে যান না, বেরোতে দিবে না। তো ফুল মিয়া বললেন দেখতে তো হবে, আমার উঠানের পাশে কে কান্দে, বাক্সটা এনে রাখছি, কেমন ব্যাপার? তো তাই বলে তিনি বললেন যে দাও আমার দাও, কোচ দাও। তার কোচ ছিল যে মাছ মারা কোচ, বা টাটা বলে যারা গ্রামে, টাটা, সেটা নিলেন। নিয়ে তিনি তার হারিকেনটা জ্বালাইলেন। অন্ধকারের মধ্যে হারিকেন জ্বালাতে বেশ কষ্ট, তারপরে তিনি হারিকেন জ্বালালেন। হারিকেন জ্বালায় হারিকেনটা একদম কমায় দিয়ে জাস্ট অল্প আলো হয়, এই অবস্থায় তিনি গেলেন কোচটা হাতে নিয়ে দরজার কাছে। তো দরজাটা আস্তে করে মেললেন, পুরো খুললেন না তিনি। দরজার ওই পাশ থেকে তাকায় দেখতেছেন যে ঘটনা কি, উঠানে কাউকে দেখা যায় কিনা। তো দেখলেন যে ম্লান একটা চাঁদের আলো তাদের উঠান ভরে গেছে, এবং দূরে দেখা যাচ্ছে তার ভাইয়ের ঘর, আর তার থেকে বেশ খানিকটা দূরে ওই যে পাশের বাড়ির লোকটা আর কি, তাদের পার্শ্ববর্তী বাসা, মানে ওইগুলো দেখা যাচ্ছে। তো এই পাশে বাক্সটার দিকে চোখ পড়তেই বুকের মধ্যে ধক করে উঠলো ফুল মিয়ার। দেখতেছেন যে বাক্সর পাশে মনে হচ্ছে উবু হয়ে একটা অবয়ব বসা, মানে উবু হয়ে এরকম হাঁটুর মধ্যে মনে হচ্ছে মাথা যদি দিয়ে কেউ বসে থাকে এরকম মানুষের মতোই, কিন্তু কালচে একটা অবয়ব, মনে হচ্ছে ডার্ক একটা অবয়ব। চাঁদের আলো পড়ছে, ওইটার মধ্যে তার ডার্কনেস একটু কমতেছে না, এবং ওইখান থেকে কান্নার শব্দটা আসতেছে, বেশ ডিপ ভাবে আসতেছে, এবং ফুপায় ফুপায় কাঁদতেছে। তো ফুল মিয়া একটু অবাক হলেন যে কে কান্দে উঠানের মধ্যে এরকম, আর বোঝা হতে যাচ্ছে না। তো তিনি করলেন কি, দরজাটাকে আর একটু খুলে ফেললেন, খুলে ফেলে মাথা বের করলেন ভালো মতন। মাথা বের করে দেখতেছেন ওই একই জিনিস। তো তার স্ত্রী পিছন থেকে দেখছে দরজার ফাঁক দিয়ে জিনিসটা, দেখে তাকে টানতেছে জামা ধরে। তিনি হাত দিয়ে স্ত্রীকে ছুটাই দিলেন এরকম, কারণ তাকে দেখতে হবে ঘটনাটা কি। তিনি একটু এই ব্যাপারে খুব আগ্রহী হয়ে গেলেন যে কে এরকম কাঁদতেছে। তো তিনি আস্তে করে ওই হাতে, তার যে হাতের মধ্যে যে ট্যাটা আছে ওইটা হাতে নিয়ে তিনি বেরোলেন, ওই হারিকেনটা নিলেন না, নিয়ে দরজার বাইরে আসলেন। তো দরজা খুলে যে বাইরে আসছেন, এটা কিন্তু একটা শব্দ হয়েছে দরজায়, হ্যাঁ, তার ঘরের দরজায় একটা শব্দ হয়েছে। এই শব্দে তিনি দেখলেন ফট করে ওই যে কাঁদতেছিল সেই অবয়বটা কান্না থামাই দিয়ে তার দিকে মুখ তুলে চাকাইছে। তো তিনি দেখতেছেন একদম ডার্ক অন্ধকারের মধ্যে খুব শুকনা একটা এরকম কিছু অবয়ব, মানুষের মতো, কিন্তু তার চোখ আছে চোখ দুইটা জ্বলতেছে ধকধক করে, অনেকটা রাতের অন্ধকারে এরকম বিড়াল টিড়াল অনেক সময় চোখ জ্বলে যেরকম সেরকম। তো তার বুকের মধ্যে ধক করে লাগলো, এটা কে? এবং এইটা অবয়বটা অনেকটা মানুষের মতো, মানে এটা দেখে মনে হচ্ছে কোনো হিউম্যান, কিন্তু মানুষের তো অবয়বে এরকম চাঁদের আলো তো বোঝা যাবে মানুষ, মানুষ যে বোঝা যাবে স্কিন, এটা তো অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, চোখ জ্বলতেছে কেন? এরকম চোখটা তার দিকে কিছুক্ষণ তাকায় থেকে মনে হলো সুইফটলি, মানে খুব সুইফটলি, মানে এত সুইফটলি বলা যাবে না, মানুষের পক্ষে কখনোই সম্ভব না, এরকম স্পিডে এটা একদিকে স্যাঁত করে সরে গেল। এবং স্যাঁত করে সরে গেল মানে ট্রাঙ্কটা তো বড়, মানে যে কাঠের সিন্দুকটা এটা কিন্তু বেশ বড়, মানে ফুল সাইজের একটা ট্রাঙ্ক, এইটার পেছনে সরে গেছে, কাইন্ড অফ লাইক হয় লুকায় গেছে, বা এই যে সিন্দুকটার পেছনে যে ঝোপ আছে ওইটার আড়াল চলে গেছে। তো এই জিনিসটা ভালো মতো দেখার জন্য ফুল মিয়া আস্তে করে ঘর থেকে 2 পা বেরোলো, মানে তার ইচ্ছা হচ্ছে তিনি তার বারান্দা থেকে নেমে ওই সিন্দুকের কাছে যেয়ে দেখবেন যে ব্যাপারটা কি। এই সময় দেখলেন তিনি তাড়াতাড়ি তার পিছনে কে যেন চেপে ধরলো। তিনি বলতে কি ব্যাপার, পিছনে চেপে ধরছে, মানে তার এই জামা যে পরা ছিল এটা। তো তিনি খেয়াল করে দেখলেন তার স্ত্রী, ভয় পেয়ে গেছিলেন তিনি, তার স্ত্রী তাকে টানতেছে পিছনে আসার জন্য, যেতে দিবে না। তো তিনি মানে ইশারায় বোঝানোর চেষ্টা করলেন কথা না বলে, যদি কি দেখি। তার স্ত্রী মানে না, মানে মুখ দিয়ে বলছে না, বলে টেনে ভিতরে নিয়ে আসছে। এসে বলছে না, ওখানে যাবেন না, এটা পিচাস, দেখেন না পিচাস, আমি দেখছি। তো তিনি বললেন যে পিচাস হইলো তো দেখা দরকার, জিনিসটা কি? বলে না, বলে তার স্ত্রী টেনে রাখছে, তাকে যেতে দিবে না। তো তিনি বুঝলেন তার স্ত্রীর হাত কাঁপতেছে থরথর করে। তো তিনি বুঝলেন যে স্ত্রী ভয় পাইছে এবং তাদের বিয়েও বেশি দিন হয় নাই। তো তিনি এটা নিয়ে আর করলেন না, তিনি চলে আসলেন ঘরের ভিতরে, এসে বললেন যে আচ্ছা ঠিক আছে, ঘুমায় যাই। দরজা লাগায় তারা শুয়ে পড়লো। আবার শুয়ে পড়ছেন, তার কিছুক্ষণ পরে এইবার তিনি শব্দ পেলেন যে মনে হচ্ছে একাধিক কণ্ঠ ওখানে কান্না করতেছে একইভাবে, জাস্ট যেভাবে ছিল একাধিক, মানে 3-4টা কণ্ঠ একসাথে।
তো তিনি এবার মানে খুব সিরিয়াস হয়েছেন, তিনি দেখবেন ব্যাপারটা কি, তার স্ত্রী তাকে নড়তে দিবে না, চেপে রাখছে, ধরে রাখছে, তাকে উঠতেই দিবে না বিছানা থেকে। তো তিনি এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন। তিনি একটু সাহসী মানুষ, তিনি এরকম না, তিনি তার স্ত্রীকে একদম এরকম হাতটা সরাই দিয়ে বললেন যে, মুখের কাছে হাত নিয়ে বলেন চুপ। তিনি কিন্তু হারিকেন জ্বালা রাখছিলেন, মানে একদম মানে নিভু নিভু অবস্থা হারিকেনটা জ্বালা রাখছিলেন। তিনি মুখের কাছে আঙুল নিয়ে দেখালেন চুপ বলে তিনি উঠলেন, উঠে তার ওই কোচটা নিলেন। তো কোচটা নিয়ে তিনি যখন বেরোবেন, দেখতেছে তার স্ত্রীও তার পিছে পিছে আসছে, মানে স্ত্রীও পিছে পিছে আসছে, এসে ওই মানে তার সাথে বেরোবে। তো এইটাতে তার একটু সমস্যা হয়ে গেল যে ব্যাপারটা কি, এখন সেই এরকম যদি আসে। তো তিনি দরজাটা হালকা করে ফাঁক করে তাকাইলেন বাইরে, ফাঁক করে তাকায় দেখতেছে যে তার ওই বাক্সটাকে ঘিরে 3টা ওইরকম ছায়া, বাক্সটাকে ঘিরে তারা ওরকম কাঁদতেছে, মনে হয় যে উবু হয়ে বসে কাঁদতেছে। তো তিনি চিন্তা করলেন যে না, এটা তো আর কোনো মানে না, মানে পশু বা কিছু না, এটা অন্য আসলেই অশরীরী কিছু, এরকম কথা, মানে তার সাহসে কুলাচ্ছে না। তো হঠাৎ করে ওই জিনিসগুলো মনে বুঝলো যে তাদেরকে দেখা হচ্ছে ফাঁক দিয়ে দরজার, ওগুলা মনে হলো দরজার দিক তাকালো। তিনি এবং তার স্ত্রী দুইজনেই খেয়াল করছেন, দুইজনেই দেখছে, তার স্ত্রীও চোখ রাখতেছিল ফাঁকের মধ্যে, দেখতেছে যে 6 জোড়া চোখ, লাল চোখ এরকম তাকায় আছে তাদের দিকে। এবং হঠাৎ করে মনে হলো যে আকাশ বাতাস মানে মানে খান খান করে চিৎকার করে উঠলো। এত ভয়ঙ্কর চিৎকার তারা শুনে নাই, মানে তীক্ষ্ণ একটা চিৎকার। এবং বুঝলেন ওই 3টা যে চিৎকার করছে তাদের মুখ হা করে, এবং স্পষ্ট এখান থেকে দেখছেন দাঁতের সারি মুখের ভেতরে, চোখা 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 দাঁত, এবং এইটা মানে সাদাটে দাঁত আর কি, মানে লাইট কালারের দাঁত, বোঝা যাচ্ছে অন্ধকারেও, এই চাঁদের আলোতেও। এত বড় চোয়াল হা করছে, মানে এই চোয়ালের মধ্যে মানে যে কোনো কিছুর, যে কোনো প্রাণীর মাথা কামড়ে নিতে পারে, এত বড় হা করছে, এরকম চোয়াল এমন দাঁত দেখা যেতেছে। তো এইবার তো ভয় পেয়ে গেছে ফুল মিয়া, আর বেরোনো। তিনি তাড়াতাড়ি গেটের পাশে এসে দোয়া পড়তেছেন মনে মনে। তো অবস্থাতে অনেকক্ষণ ওই চিৎকার চেঁচামেচি শুনলেন ওইখানে, এবং তাদের বাসা ঘিরে এবং চিৎকার চেঁচামেচি করলো। তারপরে মানে ভোরের দিকে, ভোর হয়ে গেছে তখন, প্রায় দূর থেকে আজান পড়ছে, আজানের শব্দের পর আর কিছু পেল না। তো যাই হোক, আজানের পর ফুল মিয়া চিন্তা করলো যে এখন বের হই। তো তার স্ত্রী না করতেছে, এবং দুজনে তো পুরো ঘুমাই নাই। তো যাই হোক, তারা কিছুক্ষণ ঘুমাইলে একসময় দিন হয়ে গেছে, মানে কঠিন আরো উঠছে। তারপর উঠে তারা বেরিয়েছে, দুজন বেরোয়, স্ত্রীও বেরিয়েছে, সেও বেরিয়েছে। বের হয়ে তারা দুইজন মিলে বাক্সটা দেখতেছে ভালো মতন। আশেপাশে দেখলো যে ওই নরম মাটির মধ্যে পায়ের ছাপ, এরকম লম্বা লম্বা পায়ের ছাপ, আঙ্গুলগুলা মনে হচ্ছে চোখা চোখা, মানে চোখা চোখা আঙ্গুল এবং লম্বা লম্বা পায়ের ছাপ। এটা খেয়াল করলো, খুবই আশ্চর্যজনক ব্যাপার, এটা কি হইতে পারে। তো তারা যখন দেখতেছে হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে এটা, এই সময় ওই পাশের ওই বাসার থেকে ওই লোকটা উকি দিল। তারপর তার ভাইও উঠে আসলো, তারাও এসে গেট খুলে আসলো, এসে বলতেছে যে, তার ছোট ভাই বলতেছে যে ভাইজান দেখছি কালকে রাত্রেবেলা, মানে বলে কে এইখানে দেখছি, কি জানি ছিল, সাহস করে বেরিয়ে, অনেক ভয় লাগছে, এরকম এর চিৎকার করছে রাত্রে, শুনছো? সে বলতো যে হ্যাঁ শুনছি। তো ওই লোকও বললো যে আপনাদের বাসার এখান তো রাত্রেবেলা কি আইছিল জানেন, পিচাস চিল্লাইছে, কে বাক্সের কাছে ছিল। তো তখন ফুল মিয়া বললেন যে আমার বন্ধু স্বপনরে খবর দিতে হবে, দেখি স্বপন এসে কি বলে। তো ছোট ভাইরে বলে যে তুই স্বপনরে খবর দে। তো ছোট ভাই চলে গেল, এবং তার বন্ধু ওই যে টিচার যে স্বপন, তাকে নিয়ে আসলো অনেকক্ষণ পরে। এসে তখন মানে স্বপন সাহেব যখন হেঁটে আসতেছে, এসে দেখলো যে বাক্সটার দিকে তাকায় থাকলো অনেকক্ষণ, কাছে এসে ধরে দেখলো হাত দিয়ে, দেখে বলতেছে যে একদম মানে অন্যরকম, মানে মানে একটা খানদানি টাইপের বাক্স, এর ভিতরে কি আছে কে জানে। তো ওইটাই বলতেছে তখন ফুল মিয়া যে এটার মধ্যে কি আছে এটা জানার জন্যই তো বন্ধু তোমারে ডাকছি, কি আছে বলো। তো বলে তো জানি না। তো বলে যে খোলার কোনো ব্যবস্থা করা যায় না? তোমরা চেষ্টা করো নাই? বলে চেষ্টা করছি, হাতুড়ি বাটাল দিয়ে কালকে অনেকক্ষণ পিটাইছি, কোনো লাভ হয় না। এখন এই কাঠ ভেঙে যদি বের করা যায়, অথবা এই তালার কোনো মিস্ত্রি যদি পাই, এই তালার মিস্ত্রি তো আমাদের এখানে নাই, ওটা সদর থেকে কাউকে নিয়ে আসতে হবে। তো বলতে যে হ্যাঁ বাক্সের তো অনেক দাম, ডিজাইন দিকে বলা যায় বেশ রাজকীয় বাক্স, এই বাক্স এমনি বেচলেও অনেক টাকা পাবা। ওই তার বন্ধু বলতেছে আর কি, যে স্বপন বলতেছে তাকে, যদি বিক্রি করলেও অনেক টাকা পাওয়া বাক্স, আর বাক্সের মধ্যে কি আছে কে জানে। তো যাই হোক, যদি কাউরে দিয়ে দাও এটা, যদি যারা এগুলো কালেক্ট করে তারাও হয়তো তোমার এটারে অ্যান্টিক মনে করে টাকা পয়সা দিবে, বা কোনো ব্যাপার স্যাপার আছে, কোনো গুপ্তধন। তো বলছে আর গুপ্তধন পাইলে তো পাইলেই। তো বলে তো খুলবো কেমনে, এই খোলাই তো সমস্যা। তো ওই স্বপন সাহেব বলতেছে আচ্ছা আমি দেখি। সে কাছে যে সেই তালাটাকে ভালো মতন দেখলেন তিনি বললো দেখি একটা কপি ধরায় নিয়ে আসো। তো তিনি বলার সাথে সাথেই সেই ফুল মিয়া তার বাসায় বললো কপি ধরায় নিয়ে আসতে। কপি নিয়ে আসলো। তো দেখলো যে স্বপন সাহেব সে কপিটা তালার নিচে বেশ খানিকক্ষণ ধরে রাখলো,
মানে কয়েক মিনিট হবে। কয়েক মিনিট ধরার পর দেখলাম ওটা তালা আর স্পর্শ করা যাচ্ছে না, এত গরম। হাতের মধ্যে কাপড় দিয়ে ধরছে। তখন বেশ কিছুক্ষণ ধরার পর টাটাস করে দেখা গেল যে তালাটা খুলে গেল, খুবই আশ্চর্যজনক ভাবে এই হিট দিয়ে রাখাতে। তো কবিটা সরাই রাখলেন, তারা তালাটা গরম হয়ে গেছে, কাপড় দিয়ে সরাইলেন। সরাই সারা ওই ডালা সরানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন ফুল মিয়া। তো স্বপন বললেন যে আস্তে আস্তে আস্তে, এইভাবে না, আস্তে। তো বলে মানে তিনি বিভিন্ন রকম ভাবে দেখলেন মেপে টেপে। তো বললেন যে শাবল নিয়ে আসো দেখি, কারণ শক্ত হবে ডালা, এই এয়ার টাইট করে রাখছে। তো শাবল নিয়ে আসলো, তো শাবল দিয়ে চার দিয়ে একসময় ঠাস করে খুললো ডালাটা, খুলে এরকম মেলে ফেললো। মেলার পর দেখলো যে এই বাক্সের ভেতরে একটা মখমলের একদম খয়েরি কালারের মখমল দিয়ে পুরো মোড়া, ভেতরে পানি ঢুকে নাই, এয়ার টাইট ছিল ভেতরে। কর্নার গুলো এমন ভাবে সিল করা এয়ার টাইট যে পানি ঢুকে নাই ভিতরে, এবং মখমল দিয়ে করে সুন্দর একটা ঘ্রাণ বাক্স থেকে বেরোচ্ছে। কিন্তু এর ভেতরে একটা কঙ্কাল রাখা, এবং কঙ্কালটা পুরো ফুল সাইজ না, মানে একটা কঙ্কাল যদি মানে ফুল সাইজ কঙ্কাল হয় সেরকম না, এটার হাড় আলাদা আলাদা করে রাখা, এবং খুলিটাও আলাদা করে রাখা, এবং তার পাশে একটা বই রাখা এরকম। বইটা সুন্দর করে বাধাই করা, চামড়া দিয়ে বাধাই করা, কর্নার গুলা এরকম মেটালের মানে ওই তামা বা কিছু দিয়েই করা, এবং এই বইয়ের একটা লক আছে, তালা মারা আছে, এবং বইয়ের মধ্যে একটা ছোট্ট তালা দেয়া। এবং মোমবাতি ছিল, 3টা মোমবাতি রাখা আবার ওখানে, মানে ইসের মধ্যে, এবং মোমবাতিগুলো লাল রঙের মোমবাতি। তো এই জিনিসটা কিন্তু দেখলো স্বপন সাহেবও দেখলো, ফুল মিয়াও দেখলো, তার ভাই দেখলো, সেই যেই মানুষটা তার সাথে বাক্স টানছিল তাদের পাশের বাড়ি, সেও দেখলো। দেখার পর বললো যে জিনিসটা কি, এটা আসলে কি হতে পারে। তো সবাই ওই স্বপন সাহেবের কাছে মতামত জানতে চাইলো। তো স্বপন সাহেব বললো জিনিসটা কোনো মানুষের কিছু একটা কালেকশন হতে পারে, জাদুর বা এরকম কিছু। কঙ্কালটা একটু অন্যরকম, একটু ভালো মতো যদি দেখি একেবারে মানুষের কঙ্কালের সাথে সিমিলার না, এটা গঠন একটু আছে, মানে আমাদের অঞ্চলে এরকম কঙ্কাল, মানুষের কঙ্কাল এরকম না, একটু ডিফারেন্ট। তিনি ওই মুখের দাঁতের বিন্যাসটা দেখায় বলতেছিলেন। ফুল মিয়া তো বুঝে না, বলতে দেখো এটা দাঁতের বিন্যাসটা কেমন, এবং দেখো উপরে নিচে এই দাঁতগুলোর কেনাইন বলে, এগুলো বড় সুচালো, মানে কোনো প্রাণীর মতো, কিন্তু এটা মানুষেরই কঙ্কাল। তো যাই হোক, ব্যাপারটা অন্যরকম, এটা আমাদের আসলে করার দরকার নাই। আমি যেটা বলি তোমার, এখন তোমার জিনিস তুমি পাইছো ফুল মিয়া, তুমি যদি চাও এটারে করতে পারো, মানে দিয়ে দিতে পারো যারা কালেক্ট করে বা এরকম যাদের কাছে, মোটামুটি ভালোই টাকা দিবে তোমারে। আর একটা পারো এই কঙ্কাল টঙ্কাল ফেলে দিয়ে এই বইটাও ওরকম কালেক্টর কারো কাছে দিতে, বাক্সটা আলাদাভাবে বাজারে বেচতে। তবে কোনো কালেক্টর মানুষ তোমাকে বেশি দাম দিবে এটার জন্য। আর নইলে যেটা করতে পারো, এটা আমার বুদ্ধি বা আমার তরফ থেকে তোমার প্রতি, তুমি আমার বন্ধু, তোমার চিনি আমি, তোমার প্রতি আমার একটা সাজেশন, যে বাক্সটারে নিয়ে তুমি ওই পানিতে পাইছো না, পানিতে ভাসায় দাও। এরপরে যখন ঢল নামবে, ঢলের মধ্যে ভাসায় দাও। এই আজকে সন্ধ্যায় মনে বৃষ্টি হতে পারে, আকাশের যে অবস্থা দেখতেছি, নেক্সট ঢল নামলে ভাসায় দাও। তো এটা হলো আমার উপদেশ তোমার প্রতি। হ্যাঁ, আর তুমি যদি চাও এগুলো বিক্রি করে টাকা পাইতে পারো। তো এই কথা শোনার পরে বেশ খানিকক্ষণ ফুল মিয়া চুপ করে থাকলো, চিন্তা করতেছে কি করবে। তো সে তার স্ত্রীর দিকে তাকালো, তার স্ত্রীও মানে বলতেছে ফেলে দিতে আর কি, তার মানে হাব ভাবে। তো ফুল মিয়া তার স্ত্রীকেও বেশ পছন্দ করতেন, তার যে মতামত সেটারও দাম দিতেন তিনি, কারণ তার স্ত্রী তাকে মোটামুটি সবসময় ভালো বুদ্ধি দিতেন। আর এই বন্ধুও যেটা বলছে, তো তিনি আগে ঢাকনাটা নামাই দিলেন, নামাই দিয়ে বললেন যে এই তালা তোলে কেমনে কি করবো, তালা তো খুলে ফেলছো। বলে তালা কিছু না, এই তালাটা একটু পরেই তুমি যখন লাগাই দাও, একটু পরে এটা লেগে যাবে, আবার এটা ঠান্ডা হইলেই লেগে যাবে, দেখো। তো বললো যে তালাটা তো ওই যে ঈদে কাপড় দিয়ে ধরে রাখছিল, ওইটা আবার ঢাকনাটা নামায় জোরে চাপ দিয়ে বসাই দিল, তারা বসাই দিয়ে তালাটা আবার ওইভাবে করে মানে ধরে রাখলো, ঢুকায় আর কি তালার কিছুক্ষণ পরে দেখলো যে তালার খোলা যাচ্ছে না, আবার লেগে গেছে তালাটা। বলে দেখো। তো তখন ফুল মিয়া জিজ্ঞেস করতেছে ওই সে স্বপনকে, তার বন্ধুকে, বন্ধু তুমি কেমনে জানলা এই তালা কেমনে খুলে? খুবই আশ্চর্য জিনিস। তো তখন ওই স্বপন সাহেব হাসতেছে, বলে যে ওই তালার মধ্যেই একটা ছবি আছে, দেখো। বলে কি? বলে একটা প্রদীপের ছবি, নিচে প্রদীপ জ্বলতেছে, এরকম একটা তালার মতো জিনিসের নিচে প্রদীপ জ্বলতেছে, দেখছো? বলে এইটাই কিন্তু এটার ইন্ডিকেশন দেয়া আছে, এটা কিভাবে খুলতে হবে। এটা বোঝা কঠিন কিছু মনে হয়নি আমার কাছে। তো যাই হোক, এটাকে যদি আমার পরামর্শ না, এটা করো। বলে হ্যাঁ, তোমার পরামর্শ মতোই করবো, যেহেতু আমি এটা রাখবো না ঝামেলা, এবং কালকে রাত্রে এরকম ঘটনা ঘটছিল।
যেটা শোনার পর তখন স্বপন একটু গম্ভীর হয়ে গেলেন এবং তিনি বললেন যে আসলেই আমার মনে হয় এটা কোনো ব্যাপার স্যাপার আছে, তবে আমার মনে হচ্ছে এটা জাদু মন্ত্রের কোনো ব্যাপার আছে, কোনো সাধকের জিনিস, কোনো জাদু সাধনা করতে এরকম কেউ, ফেলে দেওয়াই বেটার। তো যাই হোক, তাই বলে স্বপন সাহেব বললো যে আচ্ছা, সে চা খেয়ে বাসা থেকে চলে গেল। এখন ওই জিনিসটা তো রয়েছে দুপুরের পর থেকে, এবং ওই বাসার লোকও বললো ভাই আমার এগুলোর কিছু দরকার নাই, আপনি ফেলে দিলে দেন এবং আপনার আমি সাহায্য করবো ফেলে দিতে, ওই সার দিয়ে টানাটানি করা লাগবে ওটা আমি করবো সাথে। তো যাই হোক, তারা সে ফুল মিয়া, তার ভাই এবং ওই ভদ্রলোক তিনজনে মিলে পরে এই সিন্দুকটাকে টেনে টেনে নিয়ে গেল নদীর পাড়ে। আবার নদীর পাড়ে নিয়ে ঠেলে সিন্দুকটা পানিতে ফেলে দিল। জপাস করে পড়ছে, পড়ার পর পানির নিচে এটা এরকম নড়তেছে আর কি, অনেকখানি ডুবে গিয়ে এরকম নড়তেছে পানিতে। তো জানলো, বুঝছে যে এটা তো তালা মেরে দিছে, এটা এয়ার টাইট জোর করে লাগাই দিছে, এটা হবে না, মানে এটার একটা অংশ করতেছে। তো চিন্তা করলো যে এখন যদি আমরা এটাকে মানে করে দিই, এটা হয়তো ভাসতে ভাসতে সামনে যাবে, কেউ তুলে ফেলবে। এর থেকে এক কাজ করি, এটারে আমরা ওই যে আকশি দিয়ে আবার আটকায় রাখি, যখন স্রোত আসবে স্রোতের সাথে চলে যাবে। তো এই কাজই করলেন তিনি, ওই আকশির সাথে আটকায় তার নৌকার নিচের দিকে তিনি বেঁধে রাখলেন, একদম নৌকার কাছাকাছি থাকলো আর কি, পানিতে ভেসে। তো এরকম যখন সন্ধ্যার সময় আবার যখন বৃষ্টি শুরু হয়েছে, সন্ধ্যার দিকে আবার বৃষ্টি শুরু হলো। তো তখন ফুল মিয়া বাসায় ছিলেন। তো বৃষ্টি শুরু হলো, বেশ ঝুম বৃষ্টি নামছে। তিনি বুঝলেন যে এখন তো আসবে, মানে ঢল আসবে। তিনি তাড়াতাড়ি হেঁটে ওই বনের মধ্যে দিয়ে চলে গেলেন হারিকেন একটা নিয়ে ওই তার নৌকায়। তো নৌকায় গিয়ে তিনি রাখলেন, রেখে তিনি চিন্তা করলেন যে এখন ছেড়ে দিব। তিনি বুঝলেন যে পানি বাড়তেছে, আস্তে আস্তে শোঁ করে শব্দ হচ্ছে। তো তিনি ওই দড়িটা নিয়ে আস্তে করে খুলে দিলেন পানির সাথে, তোড়ের সাথে, যখন পানি জোরে আসছে। তো পানির স্রোতের সাথে দেখলেন যে ওই সিন্দুকটা আস্তে আস্তে ভেসে ভেসে এরকম চলে যাচ্ছে। তিনি কিছুক্ষণ বেশ দেখলেন, হারিকেন উঁচা করে, যতক্ষণ কালো দেখা যায় ততক্ষণ। তো চলে যাওয়ার সাথে সাথেই তিনি হঠাৎ চিৎকার শুনলেন, তীক্ষ্ণ চিৎকার, পিছনে যে গাছপালা আছে ওগুলোর মধ্যে দিয়ে। তো তিনি ভয়ে কেঁপে উঠে তাকালেন। তার মনে হলো যে এই যে গাছপালা বনমের মধ্যে কেউ চিৎকার করছে, মানে সেই তীক্ষ্ণ চিৎকার রাতে শুনছিলেন। এরপর আবার একটা চিৎকার শুনলেন, আরো একটা চিৎকার, মানে এই 2-3টা চিৎকার। একটু পরে মনে হলো গাছগাছালির এই পাশ থেকে কেউ মানে নড়ায় চড়ায় ফেলতেছে চারিপাশে গাছপালা। তো ফুল মিয়া বেশ ভয় পেয়ে গেলেন, তিনি কি করবেন বুঝতেছেন না। তো নৌকাতে তার কোচ ছিল একটা, সে কোচটা বের করলেন, এটা সাহসের জন্য, আর হারিকেনটা নিলেন এবং তিনি, তার নৌকা কিন্তু বাঁধা গাছের সাথে শক্ত করে, তিনি দোয়া পড়তে পড়তে নৌকার থেকে নামলেন। নৌকায় থাকতে চাইলেন না এই চিৎকারে, তিনি ওই হারিকেন নিয়ে নৌকার থেকে নামলেন। বৃষ্টি তখন ফোঁটা ফোঁটা পড়তেছে, গাছের পাতায় বৃষ্টি আটকা যায়। তো তিনি ওই গাছপালার মধ্যে দিয়ে হাঁটা ধরলেন সামনে তাকায়। হঠাৎ তার মনে হলো তার পাশ থেকে কিছু বের হয়ে গেল পাশের ইসে। তো তিনি তাড়াতাড়ি ওদিকে তাকালেন, কোচটা বাড়ায় ধরে, তখন মনে হয় এই পাশ থেকে গেল এরকম। তিনি দোয়া পড়া শুরু করলেন, জোরে জোরে দোয়া পড়ে পড়ে সামনে যাচ্ছেন আর তাকাইছেন। তার মনে হচ্ছে যে তার আশেপাশের গাছপালার মধ্যে সর করে কিছু যাওয়া আসা করতেছে, মানে তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। জোরে জোরে দোয়া পড়তে পড়তে একসময় তিনি ওই গাছপালার ভেতর থেকে বের হলেন, বের হয়ে তার বাসার কাছে আসলেন, মানে তার ঘরের কাছে এসে তিনি তাড়াতাড়ি পেছন ফিরে তাকালেন। পেছন ফিরে তাকায় দেখতেছেন ওই গাছপালার শেষ প্রান্তে ওই যে দেখছিলেন অবয়ব, ওইরকম একটা অবয়ব পুরো সোজা দাঁড়ায় আছে, লিক এরকম, এবং চোখ যেটা ধকধক করে জ্বলতেছে। তাকে দেখে প্রচন্ড চিৎকার দিল, মুখ হা করে। তো এই মুখ হা করা চিৎকার দেখে তিনি প্রচন্ড ভয় পেয়েছেন যে তার চোয়ালটা ঝুলে এরকম বড় হয়ে গেছে। ওই প্রাণীরা চিৎকার করছে, তিনি বুঝছেন এটা পিশাচ। তাড়াতাড়ি ফুল মিয়া ঘরের মধ্যে, মানে গেটের কাছে জোরে জোরে গেট কিল দিলেন, তার স্ত্রী দরজা করে দিল, দৌড় দিয়ে ঢুকলেন। তিনি দৌড় দিয়ে বললেন যে ওই যে সেনকে রাতের গুলো আসছে, চিৎকার করতেছে। তো তাড়াতাড়ি ঢুকে সব লাগায়। তো ওই দিন রাতে তার ঘরের আশপাশে এই চিৎকারে এবং মাঝে মাঝে কাঁদতেছে, চিৎকার করতেছে, এবং তার যে এই পাশে জানালা ছিল, জানলার মধ্যে মনে হচ্ছে কেউ নখ দিয়ে আঁচড় কাটতেছে, এরকম শব্দে তাদের ঘুম হারাম হয়ে গেল। তো কোনো মতে তারা একবারে রাত পার করলো। সকালবেলা ফুল মিয়া চিন্তা করলো যে না, এটা নিয়ে আমার একটু খবর নিতে হবে, ঘটনা কি। তিনি তাড়াতাড়ি সবকিছু রেখে তিনি চলে গেলেন মসজিদে। সকালে ফজরের পরে গিয়ে মসজিদে যে তিনি তখন হুজুরকে বললেন যে এই ঘটনা ঘটছিল। তো হুজুর বললেন যে ভালো করছে, খুব ভালো জিনিস যে তুমি যেটা মানে পানিতে ফেলাই দিছো, ভালো করছো, এইটা মানে খুব ভালো কিছু ছিল না। আচ্ছা, আমি তোমাকে পরে আমি নিজের মতো করে দেখবো, খেয়াল করে একটু চিন্তা করব বা একটু করব, মানে আমল করে তোমাকে জানাবো কি ব্যাপার, চিন্তা করো না, তুমি বাসা যাও। দোয়া দরুদ পড়ে দিল ফুল মিয়া চলে আসলেন। তো পরে উনি দেখলেন যে আসরের দিকে ওই যে যিনি হুজুরের সাথে কথা বলছেন তিনি তার বাসায় আসছেন। এসে দেখলেন কোথায় ছিল কি ছিল, দেখে বললেন যে আমি
একটু আমল করছিলাম। আমলের মধ্যে আমি জানতে পারছি যে তোমার এখানে যেটা আসছিল, এই বাক্সটা তোমার কাছে এসে পড়ছিল, এইটা একজনের কালো সাধনার বাক্স, মানে কালো জাদু সাধনা করে এটা দিয়ে। এবং সে খুব খারাপ টাইপের একটা জিন, যারা দৃশ্যত, মানে এরকম কাউকে ওইটার মধ্যে রাখছিল, আটকায় রাখছিল ওখানে, মানে ওইটার দেহাবশেষ আটকায় রাখছিল, এবং সে ওইটা দিয়ে সাধনা করতো। তার অনেক সাধনার জিনিসপত্র ছিল। আমি তোমাকে বলি, ওখানে একটা বই ছিল, তখন এই বইয়ের কথা কিন্তু আগে বলেন নাই তিনি হুজুরকে, বলে যে হ্যাঁ, মানে ওই জিনিসটাই মানে ওইটার ভিতরে ছিল এবং তোমার কাছে বসছিল। তারা মানে খুলে তুমি যদি এটা বিক্রি করতে বা মানে এইদিক ওদিক করতে, তাহলে হয়ে যেত। এবং ওই যে তোমার কাছে এসে যে বিরক্ত করতেছে, ওগুলো জিন, এবং তাদের ওইটা তুমি পেয়ে যে ছেড়ে দিলা না, তুমি যে ওই জিনিসটাকে খুললা না, তারা মানে এটাতে তোমার উপর একটু তারা চাইছিল ওইটা খুলে যদি কোনোভাবে নিয়ে যেতে পারতো তাদের জিনিস, বা তাদের ওই যে জিনিসের, তাদের সঙ্গীর যে দেহাবশেষ আছে ওইটা নিয়ে যেতে পারলে তাদের সব দিক দিয়ে হইতো আর কি। এখন তোমার হয়তো কদিন জ্বালাবে, তুমি তো পানিতে ছেড়ে দিছো, নইলে ওরা ওইটারে ফলো করেই যাবে, ওরা ওই বাক্সের পিছনেই আছে। তো যাই হোক, তোমার বাসাটা আমি বন্ধ করে দিতে আসছি। তো বলে তখন ওই হুজুর তার বাড়ি বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে দেখা যায় মাগরিবের আগেই চলে যায়। তো ওই দিন রাতে আর সে কিছু দেখে না, মানে সবকিছু আর কি স্বাভাবিক থাকে, তার আর এগুলো সমস্যা হয় না। তো দুঃস্বপ্ন দেখতো মাঝে মাঝে, ফুলমিয়া নাকি দুঃস্বপ্ন দেখতো যে তার বাসার আশপাশ দিয়ে ওইরকম জিনিস চলাফেরা করতেছে সেই। তো আস্তে আস্তে এই সমস্যা কেটে যায়। আর ফুলমিয়া এর পর থেকেও যখন ওই যে পানিতে যেত কোনো কিছু কালেক্ট করতে, ওই যে বানের পানির থেকে জিনিসপত্র কালেক্ট করতে, সে চেষ্টা করতো যে এরকম বাক্স টাক্স এরকম কোনো কিছু পেলে যাতে নেবে না, যদিও তার কাছে কোনো বাক্স পড়ে নাই আর। তো এই ছিল ফুলমিয়ার ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে ঘটনাটা এখন শেয়ার করবো, সে ঘটনা ছিল আমার এক পরিচিত কলিগের পরিচিত আর কি। তো তিনি অন্যদিনের মতোই ইমার্জেন্সি ডিউটিতে ছিল সেদিন। ওনার নাম ডক্টর জাহিদুল ইসলাম এবং তার গ্রামের বাড়ি হচ্ছে পাবনা, এবং তিনি নারায়ণগঞ্জের কোন একটা হসপিটালে 1991 সালে কর্মরত ছিলেন। তিনি তখন মাত্র এমবিবিএস কমপ্লিট করেছেন। সেখানে তিনি ইমার্জেন্সি ডিউটি ছিল তার কিছুদিনের জন্য। তো সেখানকার ইমার্জেন্সিতে থাকা অবস্থায় একটা ঘটনা তিনি শেয়ার করেছেন। এরপর থেকে 1992 থেকে 2020 অব্দি তিনি নারায়ণগঞ্জ আর পা রাখেননি। তখন তার বিয়ের কথাবার্তা চলছিল, টেলিফোন এবং রোডের উপর বুথ ছিল, আগে সেটা দিয়ে কথা বলা যেত। তিনি সেদিন সন্ধ্যায় বাসায় কথা বলছিলেন, এটুকু তার মনে আছে স্পষ্ট। তিনি বাসায় এসে রাত 10টায় হসপিটালে পৌঁছান। হসপিটালে যাবার সময় তার বাসার পাশ দিয়ে একটা খাল গেছে, সেখান দিয়ে যাওয়ার লাগে। তিনি যাওয়ার পথে দেখলেন একটা করই গাছের নিচে কে যেন ঝুলছে। তিনি খুব অস্পষ্টভাবে দেখলেন যে গাছে কেউ ঝুলছে। কাছাকাছি যিনি সিগারেট পান করছিলেন এবং কাছাকাছি যে টর্চ মারতে তিনি দেখেন শুধু ফাঁসির ন্যায় রশিটা ঝুলছে, কেউ নেই। তিনি এত কিছু চিন্তা না করে 7-5 না ভাবেই হসপিটালে সেখানে চলে যান। তখন নারায়ণগঞ্জ এত উন্নত ছিল না, ছিল কিন্তু এতটা ছিল না। তিনি সেই হসপিটালের ইমার্জেন্সিতে বসেন। সেদিন হসপিটালের ইমার্জেন্সিতে তার কলিগও ছিল। সেবার মার্চ মাস, ভোট হয় এবং মে মাসের ঘটনা। তো সেবার একটা সাইক্লোন হয়েছিল এপ্রিল মাসে, এবং সেই সাইক্লোনে অনেক মানুষ গৃহহীন হয়ে গেছিল। অনেকে মারা গিয়েছিল, প্রায় 1,00,000 তার মারা যাওয়ার সংখ্যাটা এত বেশি। তো এটা নিয়ে কথা বলছিল, এমন সময় নার্স আসে বলে ইমার্জেন্সিটা পেশেন্ট এসছে, পুরা শরীরে কোপ খাওয়া, পেশেন্টের আঙুলগুলো সব পেশেন্ট সাথে করে নিয়ে এসছে। সেই সময় ওই জায়গা ছিল দুর্ধর্ষ। তিনি পেশেন্টকে অ্যাটেন্ড করেন এবং পেশেন্টকে চিকিৎসা দেওয়ার জন্য তার কলিগের হেল্প চান, তার ফ্রেন্ডের হেল্প চান। তার ফ্রেন্ড বলতে থাকে, এটা তো পুলিশ কেস, তুই কি করে টাচ করবি, এটা টাচ করা ঠিক হবে কিনা। তখন তিনি বললেন, অ্যাটলিস্ট রক্ত পড়া বন্ধ করি, কারণ রক্ত বেরোতে থাকলে একটা সময় পেশেন্ট শকে চলে যাবে। তিনি রক্ত বন্ধ করার জন্য দরকারি স্টেপগুলো নিতে যাবে, এমন সময় পেশেন্টের পালস পাওয়া যাচ্ছে না। পেশেন্টকে তাড়াতাড়ি শুইয়ে অনেক কিছু ট্রাই করার পর পালস না পাওয়া গেলে সিপিআর দেওয়া স্টার্ট করেন তারা। সিপিআর যখন দেয়, কিছুক্ষণ পর তারা পেশেন্টকে মৃত ঘোষণা করেন। তো ডেট ঘোষণা করেন এবং পুলিশকে ইনফর্ম করেন। পুলিশ আসে অনেক দেরি করে, রাত 4টা-5টায়। ফজরের আজান তখন পড়ে গেছে। পুলিশ এসে বডি নিয়ে যায়। সেই আঙ্গুলগুলো তো পুলিশকে দিয়ে দেওয়া হয়। আশ্চর্য, কোনো মানুষের এসে ক্লেম করছিল না যে বডিটা কার। ইভেন তার নাম অনুযায়ী প্রেসক্রিপশনে, রেজিস্ট্রেশনে লেখা হয় সোবহানুর রহমান। উনি স্পষ্ট ভাষায় সজ্ঞানে নামটি বলেছেন। সেদিন রাতে পুলিশ কেস যেহেতু হয়েছে, তাই তার একটা ব্রিফ দিয়েছে পেশেন্টের, যে পেশেন্ট কিভাবে এসছে, কিভাবে কন্ডিশনে ছিল। তো পেশেন্টের পুরো পিঠেই কোপের দাগ ছিল এবং অনেক রক্ত গেছে। তো পেশেন্টকে স্টেবল করা যায়নি। আর পরে
এবং মেডিকেলি কথাবার্তা বলে পুলিশকে সব ব্রিফিং করে দেওয়া হয়। তো তিনি সকালে বাসায় আসেন এবং সেদিন ফ্রাইডে হওয়াতে তার ডিউটি ছিল না, জুম্মার দিন। তিনি বিকালে ঘুম থেকে জুম্মার নামাজ পড়ে বিকালে ঘুম থেকে ওঠেন। তো উঠে চা খাওয়ার জন্য টঙের দোকানে পাওয়া যায়, টঙের দোকানে সে রেগুলার যায়। তো টঙের দোকানে চা খেয়ে হসপিটালের পাশে কলিগ আছে, আড্ডা দেওয়ার জন্য তিনি সেদিকটা যায়। এমন সময় সেই একই জায়গা দিয়ে যাওয়ার সময় তিনি দেখেন গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় কাউকে দেখা যাচ্ছে। তিনি এবার আর কাছে না যেয়ে কোনো কিছু না চিন্তা করে আর এগুলি না দেখে চলে যান, তার ফ্রেন্ডের সাথে আড্ডাটা মারেন। সেখানে তিনি কথাটা শেয়ার করেন না। তো তিনি সেদিন একটা সাদা পাঞ্জাবি পরা ছিলেন। তো তিনি রাত 9টার দিকে তার বাসায় রান্না করতে হবে, সেই বাসায় আসেন এবং আশেপাশে না তাকিয়ে সেই বাসায় ঢোকেন। বাসায় এসে তিনি দেখেন তার পাঞ্জাবির পেছন দিকে রক্তের ছোপ ছোপ দাগ। তিনি অবাক হয়ে যান, এটা কি করে সম্ভব? তিনি এমন কোথাও যাননি এবং এমনভাবে রক্তের দাগ আসবে, এবং হেলান দিয়েও কোথাও বসেননি। টঙের দোকানে হেলান দেওয়ার ব্যবস্থা ছিল না, কিন্তু বেঞ্চ ছিল। এটা পসিবল না। তিনি বাথরুমে এটা ধুবে বলে রেখে ভাত চড়াতে গেলেন। উনি রুমে এসে দেখেন তার রুমে একজন মানুষ ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে। মানুষটার চেহারা অবিকল, সেই মানুষটা যাকে গতকাল তারা বাঁচাতে পারেনি। তিনি পাশের ফ্ল্যাটে নক করে দেখেন পাশের ফ্ল্যাটে তার পরিচিত ভাইটা আছে কিনা। ছিল সে, তাকে তার রুমে নিয়ে আসেন এবং সবাই আসে সাথে করে, কিন্তু কেউ কিছু দেখে না। তিনি থাকতেন একদম একা একটা রুমে, এখন 2টা রুম নিয়ে আর কি। তো তখন তো মোবাইল ছিল না যে কাউকে ফোন দিবে বা কিছু একটা। তিনি ভয়ে বাসায় থাকলেন না, সরাসরি তিনি চলে গেলেন হসপিটালে। তার ফ্রেন্ডকে বললেন, যেহেতু তার ফ্রেন্ডের ছুটি রবিবারে, তো রবিবারে শুক্রবার তার ডিউটি ছিল, সেদিন সে হসপিটালে ছিল। তো দৌড়ে তিনি ফ্রেন্ডকে বলেন যে ঘরের মধ্যে তিনি এগুলো দেখেছেন, তো একা থাকতে চাচ্ছেন না। তো তার ফ্রেন্ড বলে, আচ্ছা যেহেতু ভয় পাচ্ছিস এক কাজ কর, হসপিটালে ঘুমানো হয়, কালকে থেকে তোর সাথে আমি থাকবো। তো সেদিনের পর তার ফ্রেন্ড যতদিন ছিল তিনি আর কিছুই দেখেন নাই। এটা 18 মের দিকে হবে। তিনি বাসায় সেদিন একা থাকছিলেন, তার নাইট ডিউটি ছিল না, দিনে ডিউটি ছিল। তিনি ডিউটি থেকে এসে ঘরে ঢুকে দেখেন ঘরের মধ্যে এক ধরনের গুমট গ্যাসের গন্ধ। তিনি ভাবলেন আবার কি হলো, গ্যাস লিক করলো কিনা। তিনি তো সিগারেট খান। তিনি দেখেন না আশপাশ থেকে সবই ঠিক আছে, এমন সময় ইলেকট্রিসিটি চলে যায়। তিনি ছাদে যান, সেদিন মোমবাতিও খুঁজে পাচ্ছিলেন না। এমনিতে তিনি অনেক গোছানো মানুষ ছিলেন। ছাদে যাওয়ার পর তিনি সিগারেট ধরাতে যাবেন, কিন্তু ধরাতে পারেন নাই। তার পিঠে কে যেন ধরানোর সময় আলতো করে ডাক দেয়। তিনি পেছনে ঘুরে দেখেন কেউ নাই। তিনি এবার একটা ডিস্টেন্স মেনটেন করে ছাদের মাঝে কিছুক্ষণ হাঁটতে থাকেন, যদি কেউ এসে ধাক্কা দেয়, তাই তিনি কর্নারে যাচ্ছিলেন না। আর ওই বাসাটা ছিল 2 তলা। তিনি হাঁটছেন, বাড়ির সামনে একটা রয়্যাল গাছ ছিল, যে রয়্যাল বড়ই যেগুলো আর কি। তো সেই গাছের মাঝে একটা ফাঁসির ন্যায় রশি ঝুলছে। ঘটনাটা তিনি বারবার কেন দেখছিলেন তিনি বুঝতে পারছিলেন না। তিনি কিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলেন না, কারণ ইলেকট্রিসিটি নাই আর আশপাশের আলো তেমন নাই। যা আছে তা দিয়ে একটা যতটুকু দেখা যাচ্ছে চাঁদের আলোয়। তিনি সাথে সাথে নিচে নেমে যান, সময় নষ্ট করলেন না, মোমবাতি কিনে আনেন এবং ঘরের ভেতরে ঢুকে যান। কিন্তু সেদিন আর ইলেকট্রিসিটি আসার নাম নাই, মোমবাতিতেই চলতে হবে। তিনি মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতর ঢুকে দেখেন পুরা বাসায় ছোপ ছোপ রক্ত অবস্থায় কেউ হেঁটেছে। তিনি ঢুকেন এবং ঘরের থেকে বের হয়ে পাশের বাসায় আবারও সেই পরিচিত ভাইকে ডাক দেন এবং সেও ঘরে ঢুকে দেখেন রক্তের ছোপ ছোপ দাগ। কিন্তু চুরি করলে যদি চোর আসতো তাহলে তছনছ করতো সব, কিন্তু সবকিছুই ঠিক আছে। সেদিন রাতের বেলা তিনি ঘুমাতে পারছিলেন না, বারবার একই কথা চিন্তা আসছিল তার। সেদিন ইলেকট্রিসিটি যে গেছে আর আসার নাম নেই। তিনি উঠে বসে আছেন এবং জানালা দিয়ে পাশে কচুরিপানাওয়ালা একটা পুকুর ছিল, সেখানে তাকিয়ে আছেন। সেইখানে একটা আম গাছ আছে, সেই গাছের মধ্যে ফাঁসির দড়ি ঝুলছে। এটা তার আর ভালো লাগছিল না। তার কাছে কেন জানি তিনি বিরক্ত লাগতে একটা সময় তিনি শুয়ে পড়েন এবং সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে যান, হসপিটালে যান। হসপিটালে যাওয়ার পর সেখানে সবার মধ্যে একটা গাম্ভীর্য লক্ষ্য করা যাচ্ছিল। তিনি দেখেন নার্সরাও খুব মুখ ভার করে বসে আছে। ইমার্জেন্সির পাশে একটা স্ট্রেচার একটা ডেড বডি। তিনি বললেন, বডি কার, কখন আলো, মারা গেছে কখন আসছিল, কে দেখেছে পেশেন্ট? তখন একটা নার্স কাপড় সরিয়ে দেন। সরানোর পর দেখতে পান এটা তার ফ্রেন্ড, যার সাথে এতদিন তিনি ডিউটি দিয়েছেন, যার সাথে স্কুল পড়েছেন, কলেজ পড়েছেন, পাবনার সেই ফ্রেন্ড শৈশব। নামটা আমি ছদ্মই নিচ্ছি। শৈশবের বাসায় খবর দেওয়া হয়েছে, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ আসবে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যাবে, কারণ লাশটা সুইসাইড করেছে ফ্যানের সাথে লটকে। তিনি আর কাউকে কিছু বলতে পারছিলেন না, কখনো এমন কিছু শেয়ার করেন নাই তার ফ্রেন্ড যে এরকম সুইসাইড করার মতো অবস্থায় যাবে। তার ফ্যামিলি থেকে শুধু তার দুলাভাই এসে লাশ নিয়ে যায়। বোঝা গেল না কাহিনী কি, কেন সুইসাইড করলো। তিনিও সাথে করে পাবনায় যান। পাবনাতে আজ যাবে, পাবনা তো তার নিজের বাসা।
পাবনাতে আসেন, হসপিটালে ইমার্জেন্সিতে আরেকজনকে তিনি ডিউটি দিয়ে যান। পাবনাতে আসার পর আরেক কাণ্ড, সুইসাইড কেস, কেউই লাশ দাফন করতে দিবে না। এদিকে সেদিন সারাদিন বৃষ্টি হচ্ছিল, প্রভাবশালী লোকদের যে পাওয়ার খাটিয়ে লাশ দাফন দেওয়া হয়। তো লাশ দাফন দেওয়া হলে পরের দিন তাকে নারায়ণগঞ্জে ডিউটির কারণে আসতে হবে। তো তিনি তার বাসা থেকে কবর জিয়ারত করতে যান, যে দেখেন কবরটা ভেঙে গেছে, লাশের কাপড় দেখা যাচ্ছে। যাই হোক, মানে ওই শৈশবের ফ্যামিলিকে সতর্ক করে তিনি সেদিন চলে আসেন। আস্তে আস্তে রাত হয়ে যায় নারায়ণগঞ্জে। রাতের বেলা তিনি ঘুমিয়ে পড়েন এবং প্রচন্ড টায়ার্ড থাকার কারণে তিনি ঘুমিয়ে যান। পরদিন সকালে তিনি হসপিটালে পৌঁছান এবং জানতে পারেন তার ফ্রেন্ডকে মেরে ফেলা হয়েছে। সেদিন তার কাছ থেকে পুলিশ স্টেটমেন্ট নেয়। তদন্ত হওয়ার জন্য পুলিশ তার ফ্যামিলিকে জানায়, কিন্তু ফ্যামিলির কেউ রেসপন্ড না করলে ওই জায়গাতেই থেকে যায়। কেন তারা তদন্ত করতে চাইল না কে জানে। তো তার ফ্রেন্ডের কারণেই কি তিনি এরকম ফাঁসির রশি বারবার দেখছিল কিনা কে জানে। উনি জিনিসটা স্পষ্ট কখনো খোঁজেন নাই, কোনো ওঝা বা কোনো হুজুরের কাছে যান নাই, উনি এইভাবেই এটাকে রেখে দিয়েছেন। এরপর থেকে তার স্বপ্নে বা কখনো তিনি এরকম ফাঁসির জিনিস দেখেন নাই। তিনি জাস্ট কোরিলেট করা ট্রাই করেন যে এটা কি ওই কারণেই হয়েছে কিনা। তার 1 বছর পর তিনি সেখান থেকে মুভ করে, এরপরে আর কখনোই নারায়ণগঞ্জ যাওয়া হয়নি। এটা ছিল ঘটনা। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বাগেরহাট জেলার মোল্লাহাট থানা থেকে মাশফিক ভাই। এটি 1995 সালে ঘটে যাওয়া ওনার গ্রামের একটি ঘটনা। আর এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম মিরান ভাই। যখন এই ঘটনাটি ঘটে তখন মিরান ভাইয়ের বয়স 16 কি 17 এমন। সময়টা ছিল বর্ষাকাল। তখন ওনাদের গ্রামে ডাঙায় পানি বেঁধে যেত বৃষ্টির সময়। এখানে ডাঙা বলতে একটা বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে ওই মোল্লাহাট থানায় যেই জায়গাগুলো শুকনোর সময়ে পানি থাকতো না, কিন্তু বর্ষাকালে সেই জায়গাগুলো পানিতে ডুবে যেত, স্থানীয়ভাবে সেগুলোকে ডাঙা বলা হয়। বর্ষাকালে স্থানীয় মানুষজন এই ডুবে যাওয়া জায়গাগুলোতে মাছ ধরতে যেত এবং প্রচুর পরিমাণ মাছ পেত। আর ম্যাক্সিমাম মানুষ রাতের বেলা সেখানে মাছ ধরতে যেত। মূলত এই ঘটনার আরো একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যিনি, তার নাম হচ্ছে হাসু মীর। তাকে হাসু ভাই বলেই মিরান ভাই ডাকতেন। আর হাসু ভাই সম্পর্কে মিরান ভাইয়ের ফুফাতো ভাই ছিলেন। হাসু ভাই এবং মিরান ভাই দুজনই মাছ ধরায় খুব পটু ছিলেন। মাঝে মাঝে তারা রাতের বেলা ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। তাদের বয়স কম হলেও মাছ ধরার ক্ষেত্রে তাদের দুজনেরই অত্যন্ত দক্ষতা ছিল। তো যে রাতে ঘটনাটি ঘটে, ওই দিনের বেলা, মানে ওই দিন দিনের বেলাতে হাসু ভাই মিরান ভাইকে বলেছিল আজ রাতে তারা মাছ ধরতে যাবে। মিরান ভাই যেন রাতের বেলা এশার নামাজের পর খাওয়া দাওয়া করে হাতে টর্চ লাইট নিয়ে এবং জাল নিয়ে এবং মাছ রাখার জন্য যে থলে আছে সেটি নিয়ে যেন রাস্তা যেখানে শেষ হয়ে গেছে, ওই রাস্তা যেখানে শেষ হয়ে গেছে ওই পাশেই মানে একটা যে জায়গা ছিল, ওই জায়গাটা মোটামুটি ওখান থেকে পানি শুরু বলা চলে। সেখানে অনেকেই ছোট ছোট ডিঙি নৌকা বেঁধে রাখতো এবং ওই নৌকা নিয়েই সকলে মাছ ধরতে যেত এবং মাছ ধরে ফিরে এসে ওখানেই সাধারণত সবাই আবার ডিঙি নৌকা বেঁধে রাখতো আর কি। তো এমনই কথা ছিল, যথারীতি মিরান ভাই মাছ ধরার জন্য এশার নামাজের পর খাওয়া দাওয়া শেষ করে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে হাতে একটি টর্চ লাইট নিয়ে চলে যায় সেই রাস্তার শেষ প্রান্তে, যেখানে পানির ওই জায়গাটা শুরু হয়েছে এবং নৌকা বাঁধা ছিল। উনি এসে দেখে যে ওখানে একটি মাত্র নৌকা বাঁধা, যেটি মিরান ভাইয়ের নৌকা। ওখানে কিন্তু দুটো নৌকা থাকার কথা ছিল, একটা হচ্ছে মিরান ভাইয়ের নৌকা, হলো হাসু ভাইয়ের নৌকা, কিন্তু হাসু ভাইয়ের নৌকা নেই। ওই সময় তো আসলে মোবাইল ফোন এরকম ছিল না, এখন তাকে তো ফোনও করতে পারছে না, মানে মিরান ভাই যে হাসু ভাইকে ফোন করবে উনি তো ফোন করতে পারছে না তাকে। তখন উনি ভাবছে যে কি ব্যাপার, হাসু এখনো আসে না কেন। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে কোথা থেকে হাসু ভাই নৌকা নিয়ে হাজির হয়ে বলছে
যে এই মিরান, দ্রুত এই নৌকায় ওঠ, মানে মিরান ভাইয়ের যেই নৌকাটা, বলে সেখানে ওঠ, চল আমার পিছু পিছু চল, আমি আগে থাকবো, তুই পিছে থাকবি, কিন্তু তুই আমার সামনে আসবি না, সবসময় পেছনে থাকবি। বলে আচ্ছা ঠিক আছে। মিরান ভাই নৌকা নিয়ে হাসু ভাইয়ের পেছনে পেছনে যাওয়া শুরু করলো। যেতে যেতে একটি জায়গা তারা চলে আসে, ওখানে বেশ গভীর পানি, কিন্তু গভীর পানি হলেও ওইখান থেকে একটু সামনে একটা উঁচু জায়গা রয়েছে, ওটা বর্ষাকালে ওই জায়গাটা ডুবে যায় না, যার কারণে ওখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর আছে, বারান্দা আছে, সে কুঁড়ে ঘরের শন দিয়ে তৈরি করা, মানে ঘরের চাল। স্বাভাবিকভাবে যেটি হয় সাধারণত ওই ঘরটি ব্যবহার করে হচ্ছে ওখানে যারা মাছ ধরতে যেত রাতের বেলা, ওই যারা জেলেরা বা অনেকে শখ করে মাছ ধরতে যেত, তারা ওখানে এসে বিশ্রাম নিত এবং অনেকে সেখানে মাছ রেখে চলে যেত, কেউ কারো মাছ নিয়ে যেত না। ওই জায়গাটাতে তারা দুজন চলে আসে। চলে আসার পর হাসু ভাই মিরান ভাইকে বলে যে মিরান, তুই এখানে অপেক্ষা কর, আমি সামনে জাল পেতেছি, ওই জাল থেকে আমি মাছগুলো নিয়ে আসি। তো মিরান ভাই অপেক্ষা করে। হাসু ভাইয়ের আসার যেই সময়টা, এটা কোনোভাবেই 15 থেকে 20 মিনিটের উপরে হওয়ার কথা নয়, কিন্তু আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যায়, হাসু ভাই আর ফেরত আসে না। এখানে একটি বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার্স, যখন মিরান ভাই হাসু ভাইয়ের সাথে আসছিল, মানে হাসু ভাই সামনে আর মিরান ভাই আরেকটি নৌকা নিয়ে পেছনে, মিরান ভাই অনেক কথাই হাসু ভাইকে জিজ্ঞাসা করছিল, কিন্তু হাসু ভাই হ্যাঁ হুঁ এরকম উত্তর ছাড়া কোনো লম্বা সেন্টেন্সে কোনো কথা বলছিল না। এতে মিরান ভাই কিন্তু বিরক্ত হচ্ছিল, কিন্তু কোনো এই বিষয়ে হাসু ভাইকে কিছু বলেনি। তো যখন কুঁড়ে ঘরে আসার পর হাসু ভাই মাছ ধরার কথা বলে সে নৌকা নিয়ে সামনের দিকে চলে যায়, তখন এদিকে মিরান ভাই তো অপেক্ষা করছে। মিরান ভাই অপেক্ষা করার পর যখন 2 ঘন্টারও বেশি হয়ে গেছে, তখন মিরান ভাই চিন্তা করে কি ব্যাপার, হাসু এখনো আসে না কেন, কোনো বিপদে টিপদে পড়লো কিনা, দেখি তো, গিয়ে দেখি। এই চিন্তা করে উনি যেটি করেন সেটি হচ্ছে যে ওই ওনার যে ডিঙি নৌকাটি ছিল সেই ডিঙি নৌকা নিয়ে হাসু ভাইকে খুঁজতে বের হন, এবং খুঁজতে বের হয়ে উনি জোরে জোরে চিৎকার করে এই হাসু হাসু এই বলে এইভাবে ডাকছিল। এখন কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। উনি টর্চ লাইট দিয়ে চতুর্দিকে দেখছিলেন, কিন্তু কোথাও হাসু ভাইয়ের নৌকা বা হাসু ভাইকে দেখা যাচ্ছিল না। উনি নৌকা বাইতে বাইতে প্রায় 2 কিলোমিটার সামনে চলে আসেন। এত দূরে সাধারণত হাসু ভাই বা উনি মাছ ধরতে আসেন না, কারণ তাদের বয়স তো আসলে বেশি না, 16-17 বছর বয়স এরকম আর কি। যারা হয়তো বা মুরব্বী আছেন, বড় মানুষ আছেন, তারা হয়তো বেশি দূরে মাছ ধরতে আসে, কিন্তু বাচ্চারা কখনোই এত রাতের বেলা এত দূরে মাছ ধরতে আসে না। কিন্তু তারপরে উনি খুঁজতে খুঁজতে এত দূরে চলে এসেছিলেন। হঠাৎ করে হাসু ভাইয়ের উনি দেখা পেয়ে যান। টর্চ লাইটের আলোয় এবং চাঁদের আলোতেও তিনি দেখতে পান হাসু ভাই তার নৌকা নিয়ে সম্পূর্ণ উল্টো পথে, যেদিকে আসলে মাছ ধরতে কেউ যায় না, সেদিকে চলে যাচ্ছেন। এবং ওইদিকে কিন্তু খুবই ঝোপঝাড় রয়েছে। ওই ঝোপঝাড়ের বেশ কিছুটা অংশ পানির নিচে, কিন্তু মানে একটা মানে কি বলবো আমরা, সোয়াম্প ফরেস্টের মতো আর কি। ওদিকে যাচ্ছে, কিন্তু ওদিকে কিন্তু অনেকেই বলতো ওদিকে অনেক ভয় আছে, ওদিকে যেতে হয় না, কিন্তু হাসু ভাই ওইদিকে চলে যাচ্ছে। এখন হাসু ভাইয়ের বয়স তো বেশি না, এদিকে মিরান ভাইয়ের বয়সও বেশি না। সে চিন্তা করছে হাসু ছোট মানুষ যাচ্ছে ওইদিকে, কোনো বিপদ আপদ না হয়, বড় মানুষ তো আমাদের সাথে নাই। তখন উনি জোরে জোরে ডাকতে থাকে এবং হাসু ভাইয়ের পিছু নেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মিরান ভাই এত জোরে ডাকছে কিন্তু হাসু ভাইয়ের কানে সেই ডাক পৌঁছাচ্ছেই না। একটা বিষয় হতে পারে উনি ডাক শুনেও কোনো উত্তর দিচ্ছেন না, অথবা মিরান ভাইয়ের ডাক হাসু ভাইয়ের ডাক কানে সেটা পৌঁছাচ্ছেই না, দুটো একটা হতে পারে। একটা পর্যায়ে মিরান ভাই চিন্তা করে আমি আর সামনে যেতে পারবো না, কারণ সামনে গেলে আমারও বিপদ হতে পারে। আর হাসু কেন আমার ডাক শুনতে পাচ্ছে না, কোনো খারাপ কিছু না তো? উনি আসলে তখনও বুঝতে পারেননি যে প্যারানর্মাল কোনো বিষয়ের কিনা নাকি এমনি কোনো কিছু। তো উনি চিন্তা করেছেন যে আমি ওই ঝোপঝাড়ের দিকে একা যাব না, আমি দেখি আবার কুঁড়ে ঘরের কাছে যাই, যদি অন্য কোনো মানুষকে পাই যারা মাছ ধরতে এসে ওই কুঁড়ে ঘরে বিশ্রাম নিচ্ছে, তাদেরকে নিয়ে আমি আগাবো। ওই চিন্তা করে মিরান ভাই আবার দ্রুত সেখানে ফেরত আসেন। এখন ফেরত আসার পরে তখন আশেপাশে কিন্তু
অন্য কাউকে আর দেখতে পান না যে তারা মাছ ধরতে এসেছেন। স্বাভাবিকভাবে আরও রাতে অন্য যারা মাছ ধরতে আসে তারা আসে, কারণ মিরান ভাই এবং হাসু ভাই যে সময়টাতে এসেছে তখন একটু তাড়াতাড়ি বলা চলে, তখনও অনেকে মাছ ধরতে বের হয় না আর কি রাতের বেলা। এই কারণে ওই আশেপাশে তেমন কোনো মানুষজনকে মিরান ভাই পাচ্ছিলেন না। এদিকে কি হয়েছে যে মিরান ভাই কিন্তু যখন ওই কুড়ে ঘরের কাছে এসেছে এবং নৌকা বাইতে বাইতে এসেছে, ওই সময় ওনারা কিছু ছোট ছোট জাল ফেলে, ওই জালে কিছু মাছ পেয়েছিল। ওই মাছগুলো উনি জাল থেকে ছাড়িয়ে ছোট একটি পাত্রে ওই কুড়ে ঘরের ছাদের উপর রেখে দেন, মানে ওই যে শন দিয়ে তৈরি করা যে ছাদ, সেই ছাদ, এবং ছাদটা কোনটা সেটা হচ্ছে ওই কুড়ে ঘরের যে বারান্দা সেটা এটার উপর রেখে দেন। রেখে দিয়ে উনি চিন্তা করেন আমি একটু অপেক্ষা করি, দেখি কোনো মানুষকে পাই কিনা। তো উনি যখন ঘরের মধ্যে বসে আছেন, মিনিটখানেক পর হঠাৎ করে বাইরে থেকে কটমট কটমট আওয়াজ শোনা যাচ্ছে। বিশেষ করে কেউ যদি কোনো হাড় বা কাটা এগুলো খায়, শব্দ হয় যেমন ঠিক তেমন, কিন্তু শব্দটা অনেক বেশি মনে হচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, বড় আকৃতির কোনো বিড়াল টিড়াল এখানে আসলো না তো মাছ খাওয়ার জন্য? চারদিকে তো পানি, বিড়াল তো এখানে আসার কথা না। দেখি তো শব্দ হয় কিসের। নিশ্চিতভাবে বলা যায় যে আবার মাছগুলো কেউ খাচ্ছে। ওই চিন্তা করে মিরান ভাই তার হাতে যে টর্চ লাইটটা ছিল সেটি নিয়ে ঘরের বাইরে বের হন। ঘরের বাইরে বের হয়ে উনি চাঁদের আলোতে যেটা দেখতে পান সেটি হচ্ছে ওই ঘরের ছাদের উপরে বিশাল একটা কালো ছায়ার মতো বসে আছে এবং মিরান ভাইয়ের মাছগুলো সে খাচ্ছে। মিরান ভাই টর্চ লাইট জ্বালিয়ে দেখতে চান যে আসলে ছাদের উপর ওই যে জিনিসটি বসেছে সেটা আসলে কি। আজব ব্যাপার হচ্ছে উনি যখন টর্চ লাইট জ্বালিয়েছেন তখন ওই জিনিসটাকে দেখা যায় না, কিন্তু যখন টর্চ লাইট বন্ধ করা হয় তখন চাঁদের আলোতে ওই অবয়বটা বোঝা যায়। তো উনি কয়েকবার টর্চ লাইট জ্বালান আর নেভান, যখন জ্বালান তখন দেখতে পান না, কিন্তু নেভানোর পর চাঁদের আলোতে ওই অবয়বটা দেখা যায়। তো উনি প্রচন্ড ভয় পান। ভয় যখন উনি পেয়েছেন তখন হঠাৎ করে ওই ঘরের চালের উপর থেকে একটি কথা ভেসে আসে যে মিরান, আমার কাজে বাধা দিস না, জান বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা, আমাকে মাছ খেতে দে। মিরান ভাই খুবই ভয় পান। এদিকে তার ফুফাতো ভাই হাসু ভাই, উনি চিন্তা করছেন ওইদিকে হাসু ভাই একটা বিপদে পড়েছে, এদিকে আমি একটা বিপদে পড়েছি, আমি দ্রুত তাহলে বাড়ির দিকে চলে যাই, বাড়িতে গিয়ে সবাইকে বলবো। এই চিন্তা করে উনি দ্রুত ওনার ডিঙি নৌকা নিয়ে আল্লাহর নাম স্মরণ করতে করতে বাইতে বাইতে যখনই ওই রাস্তার কাছে চলে এসেছেন তখন দেখেন হাসু ভাইয়ের নৌকা ওই ঘাটে বাঁধা। মিরান ভাই খুবই অবাক হন যে হাসু কিভাবে এখানে চলে আসলো। কারণ হচ্ছে যে হাসু ভাইকে যদি আসতেই হয় তাহলে ওই কুড়ে ঘরের ওই জায়গাটা ওই দিক দিয়েই আসতে হবে। তো উনি চলে আসলো অথচ মিরান ভাইকে ডাকলো না, এটা কিভাবে সম্ভব? উনি চিন্তা করে হয়তো বা হাসু চলে এসেছে, আমাকে ডাকে নাই। আর যেহেতু হাসু চলে এসেছে ওনাকে ডাকে নাই, উনি একটু মনক্ষুণ্ণ হন যে আমাকে কেন ডাকলো না, আমি একটা বিশাল বিপদে পড়েছিলাম। ওর বিপদের কথা চিন্তা করে আমি মানুষের জন্য অপেক্ষা করছিলাম যে কে আসবে তাকে নিয়ে যাব, অথচ সামনে দিয়ে চলে আসলো, আমি দেখলাম না, আমাকে ডাকলোও না। উনি মনে মনে একটু মনক্ষুণ্ণ হন এবং উনি বাড়িতে চলে আসেন। এসে এই ঘটনা কাউকে কিছু বলেন না, উনি ঘুমিয়ে যান। সকালবেলা মিরান ভাই হাসু ভাইদের বাড়িতে যান হাসু ভাইকে কিছু কথা জিজ্ঞাসা করার জন্য। কিন্তু হাসু ভাইয়ের বাড়িতে যাওয়ার পর উনি জানতে পারেন যে হাসু ভাই তো গতকাল দুপুরবেলাতেই তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন তার মায়ের সাথে। জরুরি একটা খবর আসে, এই কারণে ওই আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছেন। মিরান ভাই হাসু ভাইদের বাড়িতে থাকা অবস্থাতেই হাসু ভাই তার মায়ের সাথে চলে আসে ওই আত্মীয় বাড়ি থেকে। মিরান ভাই হাসু ভাইকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মিরান, কি ব্যাপার হাসু, তুমি কোথায় ছিলা? তুমি না গত রাতে আমার সাথে মাছ ধরতে গেলা? তখন হাসু ভাই হেসে দিয়ে বলে, আমি মাছ ধরতে গেলাম কখন? হ্যাঁ, এটা ঠিক যে তোর সাথে মাছ ধরতে যাওয়ার কথা ছিল, কিন্তু জরুরি একটা খবর আসার কারণে আমি আমার আম্মার সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, রাত হয়ে গিয়েছিল, এই জন্য ফেরত আসিনি, যে সকালে চলে আসছি। তাহলে হাসু ভাইয়ের রূপ ধরে নৌকা নিয়ে কে এসেছিল? এই বিষয়টি নিয়ে যখন মিরান ভাই অ্যানালাইসিস করেন, একজন ইমাম সাহেবকে বিষয়টি জিজ্ঞাসা করেন, তখন ওই ইমাম সাহেব
মিরান ভাইকে জানান যে আসলে হাসু ভাইয়ের রূপ ধরে এসেছিল এক পিশাচ। তার ইচ্ছা ছিল যে মিরান ভাইকে যে কোনোভাবে কৌশলে যদি ওই ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যেতে পারে তাহলে তার বিশাল একটা ক্ষতি করবে। কিন্তু সে সেটি করতে পারেনি, কারণ মিরান ভাই হঠাৎ করে আল্লাহই তার মাথার মধ্যে এই বুদ্ধি দিয়েছে যে সে হাসু ভাইয়ের সাথে সাথে একদম ডাকতে ডাকতে ওই ঝোপ জঙ্গলের ভেতরে চলে যায়নি, কিন্তু সে ফেরত চলে এসেছে। ফেরত এসে মানুষের জন্য অপেক্ষা করছে। যখন ওই পিশাচটি বুঝতে পারে যে মিরানকে তো ঝোপঝাড়ের ভিতরে নিয়ে যাওয়া যায়নি, কি আর করা, এখানে তো ক্ষতি করা যাবে না, কারণ এখানে যে কোনো সময় মানুষজন চলে আসতে পারে। এই জন্য মিরান ভাইয়ের মাছগুলো সে খাওয়া শুরু করে। এবং মিরান ভাইয়ের সাথে যখন ওই পিশাচটির দেখা হয়ে যায় তখনও সে ক্ষতি করে না, কারণ ওই জায়গাটি হয়তো বা কোনো কারণে ওই পিশাচটির ক্ষতি করার জন্য উপযোগী ছিল না। আল্লাহর অশেষ রহমতে মিরান ভাই কোনো ক্ষতির মুখোমুখি হননি, কিন্তু হতে পারতেন। আসলে যে কোনো প্যারানরমাল বিষয় যখন আমাদের সাথে ঘটতে থাকে তখন ওই সময়ে হিতাহিত জ্ঞান আমাদের স্বাভাবিকভাবে থাকে না। আমরা যে গভীরভাবে চিন্তা করব কোনো একটি বিষয়, ওই চিন্তা কিন্তু ওই সময় থাকে না যদি আল্লাহর বিশেষ অনুগ্রহ না হয়। হয়তো আল্লাহর বিশেষ অনুগ্রহে মিরান ভাইয়ের মাথায় ওই বুদ্ধিটি এসেছিল যে আমি আর বেশি দূর না এগিয়ে ফেরত আসি, ফেরত এসে দেখি মানুষদেরকে সাথে নিয়ে সামনে যাই, কারণ সে যদি কোনো সমস্যায় পড়ে আমিও তো তাকে হেল্প করতে পারবো না, কারণ মিরান ভাই এবং হাসু ভাই দুজনই ছোট মানুষ। তো যাই হোক, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমার নাম রিপন, আমি লামিহাট থেকে বলতেছি। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমাদের গাইবান্ধা জেলার একটি ঘটনা। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার একটি গ্রামের ঘটনা। সঙ্গত কারণে গ্রামের নামটা বলা যাচ্ছে না। তো ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আমিনুল ভাই। তো তিনি আমার হলো কলিগ। তো তার সাথে যখন আমার প্রথম পরিচয় হয় সেই সময়ে আসলে তিনি আমাকে একটা ঘটনা শেয়ার করেছিলেন। তো অনেকদিন থেকে ভেবেছিলাম ঘটনাটা শেয়ার করব, তো আজকে ঘটনাটা শেয়ার করে দিলাম। তো রাসেল ভাই, আমি সরাসরি বেশি কথা না সরাসরি ঘটনায় চলে যাই। তো ঘটনার সময়কাল ছিল 1995 সাল। তো ওই সুন্দরগঞ্জ উপজেলার যে গ্রামটা, সেই গ্রামের একদম শেষ প্রান্তের পাশাপাশি ছিল একটি পুরনো শ্মশান ঘাট আর একটি কবরস্থান, আর মাঝখানে শুধু একটি সরু মাটির রাস্তা চলে গিয়েছে। তো দিনের বেলা জায়গাটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু সন্ধ্যার পর কেউ সেখানে সেই রাস্তা দিয়ে যাওয়ার সাহস পায় না, মানুষ ভয় পায়। তো গ্রামের মানুষ আসলে বহু বছর ধরে অদ্ভুত কিছু ঘটনার কথা জেনে আসতেছিল বা বলে আসতেছিল এই রাস্তার সম্পর্কে। কখনো শ্মশানের দিক থেকে মাঝরাতে আগুনের আলো দেখা পাওয়া যেত, আবার বা কখনো কবরস্থানের ভিতর থেকে কারো হাঁটার শব্দ শোনা যেত, কারো কান্নার শব্দ শোনা যেত। তো সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, একই রাতে শ্মশান আর কবরস্থান এই দুই জায়গা থেকেই নাকি মানুষের কান্নার শব্দ শোনা গিয়েছিল। তো গ্রামের 32 বছর বয়সী যুবক সেলিম, তো সে এই সমস্ত কথা বিশ্বাস করে না। তো সে বেশ সাহসী ছিল এবং এলাকার একটু কিছু পোলাপাইন থাকে না যারা আসলে একটু মাস্তান টাইপের আর হলো স্মোক করে এবং রাত বিরাতে ঘুরে বেড়ায়, এই ধরনের যুবক ছিল হচ্ছে সেলিম। তো এই সেলিমের সাথে এমন একটা ভয়ানক ঘটনা ঘটে যেটা আসলে গ্রামের মানুষকে একটা খুবই তাক লাগিয়ে দেয় যে এরকম কি ভয়ানক ঘটনা ঘটতে পারে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো এক রাতে ওই সেলিম তার পাশের গ্রাম থেকে সে আসলে ফিরতেছিল তার বন্ধুর বাড়ি থেকে। তো সে আসলে দিনের বেলাও যে ঘোরাফেরা করে বেড়ায়, রাতের বেলা ওইভাবে ঘোরাফেরা করে বেড়ায়। দেখা যায় যে সে বেশ রাত করে পাশের গ্রাম থেকে সে ফিরতেছিল তার বন্ধুর বাসা থেকে। তখন রাত প্রায় 11টা বাজে, আর সেই সময়টা মেঘলা আকাশ ছিল এবং তার হাতে সে সময় একটা টর্চ লাইট ছিল। সেই সময় ব্যাটারি চালিত যে টর্চ লাইট গুলো সেগুলো ছিল।
তো শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় সেলিম হঠাৎ দেখলো যে শ্মশানের ভিতরে একটা একটা কুপির মতো একটা আলো জ্বলতেছে এবং সেই কুপির পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে। সেই ওই কুপির আলোতে সেই মানুষটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে এবং সে দেখে যে সেই লোকটার পরনে সাদা কাপড়, যদিও আসলে মুখটা দেখা যাচ্ছিল না। তো সেলিম ভাবলো যে হয়তো এলাকার কেউ, হয়তো আসলে সে মোনাজাত করা হোক বা কোনো কাজে হোক, হয়তো বা সে এখানে এসেছে। এবং সে যখন সেই শ্মশানটা পার হবে, ঠিক পার হওয়ার পরেই তো কবরস্থান, আমি আগেই বলেছি শ্মশান এবং কবরস্থানের মাঝামাঝি একটা সরু রাস্তা চলে গিয়েছে। তো নর্মালি আসলে সেলিম এই রাস্তাটা দিয়ে রাতের বেলা যেত না, কারণ তার প্রয়োজন হতো না। কিন্তু সেদিন সেদিন শর্টকাট হিসেবে সে সেই রাস্তাটাকে বেছে নেয়, কারণ এই রাস্তাতে তার এলাকাটা খুব কাছেই, আর যদি সে মেইন রোড দিয়ে ঘুরে যায় তাহলে তাকে অনেক দূর ঘুরে আসতে হবে। আর যেহেতু সে এগুলো ভয় পায় না, এলাকার মানুষের কোনো কথাকে সে তোয়াক্কা করে না, এই কারণে সে সেই সরু রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে। তো প্রথমে এরকম যখন সাদা একটা কাপড় পরা দেখলো, তো নর্মালি সে ভাবলো যে হয়তো এলাকার কেউ। কিন্তু রাসেল ভাই, যখন সে কবরস্থানটা পার হবে সেই সময় সে শুনতে পেল কেউ কান্না করতেছে এবং সে বেশ অবাক হলো যে এত রাতে এখানে কান্না করতেছে কি। আর তো এই জিনিসটা দেখার জন্য যে সে যখন সেই কবরের কাছে গেল, বিশেষ করে কবরস্থানের কাছে একটা বড় একটা কাঁঠাল গাছ আছে। তো সে যখন সেই কাঁঠাল গাছের কাছে গেল এবং তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে যখন সেদিকে আলো ফেললো, সে দেখলো যে ওই একটা কবরের সাথে একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছের কাছে একটা নারী দাঁড়িয়ে আছে এবং দেখে যে নারীটা সাদা কাপড় পরা। তার কাছে দেখে মনে হলো যে শ্মশানে যেরকম আসলে একটা অবয়ব দেখেছিল, মানে যদিও সে মুখটা দেখতে পায়নি, যেরকম শেপের আর কি ছিল, সেম শেপের, কিন্তু এখন সেই নারীটার মুখটা দেখা যাচ্ছে এবং সে মেয়েটা বেশ সুন্দর দেখতে এবং সাদা শাড়ি পরা, তার চুলগুলো অনেক লম্বা লম্বা এবং সে মাথা নিচু করে কান্না করতেছে। তো এটা দেখে সেলিম ভাই প্রথমে একটু ভয় পেলেন যে কি ব্যাপারে, একই রকম সাদা শাড়ি পরা শ্মশানের মতো দেখলাম, আবার এখানেও দেখতেছি, কাহিনীটা কি, মানে এটাতে তিনি একটু বেশ ভয় পান। এবং ঠিক তখনই তার কাছে মনে হলো যে তার ঠিক পিছন দিক থেকে কেউ যেন ঠক 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 শব্দ করতেছে, যেমনটা আসলে ওই কাঠের উপর যদি কেউ বাড়ি দিলে যেরকম শব্দ হয়, ঠক ঠক একটা শব্দ হয়, সেই রকম। তো সে যখন পিছনে তাকায় সে দেখতে পায় যে কোনো কিছুই নেই, এবং পিছনে তাকার সঙ্গে সঙ্গে সে যখন ওই শ্মশানটার দিকে তার চোখ পড়ে এবং সেই কুপিটা কিন্তু স্পষ্ট আলো দেখতে পাওয়ার কথা, সে দেখে যে সেখানে কোনো আলো নেই এবং সেই নারী অবয়বটা বা সেই অবয়বটা নেই, সে সেখান থেকে দেখতে পাচ্ছিল একদম ঘুরঘুরে অন্ধকার, পিছনে জাস্ট চাঁদনি রাতের একটু হালকা একদম ক্ষীণ আলো, যেহেতু মেঘলা আকাশ ছিল, ক্ষীণ আলোতে যা দেখা যায় আর কি, কিন্তু অন্ধকার, বেশ অন্ধকার। তো সে যখন আবার কাল্লা ঘুরে সেই কবরস্থানে দাঁড়িয়ে থাকে সেই সাদা কাপড় পরা সেই মেয়েটাকে যখন আবার তাকায়, সে দেখে সেখানেও সেই মেয়েটা নেই এবং সে এত পরিমাণ ভয় পায় যে এটা সে কি দেখলো, সে একটা জলজন্ত মানুষকে দেখলো কান্না করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁঠাল গাছের নিচে কান্না করতেছে, এখন সেই মানুষটাও নেই। আসলে ভাই, এটা দেখে সে প্রচন্ড পরিমাণে ভয় পায়, যদিও সে বেশ সাহসী ছিল, এবং ভয় পেয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকে এবং দৌড়াতে সে কতক্ষণ দৌড়ে গেছে তার মনে নেই। বলে রাখা ভালো রাসেল ভাই, সেই কবরস্থান শ্মশান থেকে কিন্তু তার বাড়ি মাত্র 2 কিলোমিটার, যেখানে সে দৌড়ে বাসায় কিন্তু সর্বোচ্চ হলেও 10 থেকে 15 মিনিটে কিন্তু সে বাসায় পৌঁছার কথা। আর সেখানে সে প্রায় 20 মিনিট ধরে দৌড়ানোর পরও সে বুঝতে পারতেছে না যে সে কোন রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, কারণ এতক্ষণ দৌড়ানোর পরও সে তার গ্রামে পৌঁছাতে পারেনি। তো সে যখন আশেপাশে লাইট দিয়ে দেখার চেষ্টা করতেছিল যে সে আসলে কোথায় চলে এসেছে, কিন্তু সে দেখে এমন একটা জায়গায় চলে এসেছে যে এই জায়গাটাতে সে কখনো চিনেই না, সে এই জায়গাটা সম্পর্কে জানেই না, সে বুঝতে পারতেছে না সে কোথায় এসেছে। তো সে যখন কাউকে খোঁজারও চেষ্টা করতেছে কোনো মানুষকে পাওয়া যায় কিনা, কিন্তু এত রাসেল ভাই তো মানুষ পাওয়া গ্রামে ইম্পসিবল। তো সে কাউকে পেল না। তো সে দেখা যায় যে
তো সে চিন্তা করলো যে হয়তো সেই শ্মশান এবং এ থেকে অনেক দূরে চলে এসেছে এবং সে নিরাপদ জায়গায় আছে। তো সে চিন্তা করে যে মেইন রোডে যাওয়া যাক, তাহলে হয়তো সে বাড়ির রাস্তা খুঁজে পাবে। তো সে হাঁটা শুরু করলো। তো হাঁটতে হাঁটতে তার কাছে রাস্তাটা বেশ পরিচিত মনে হচ্ছে। তো পরিচিত মনে হচ্ছে কিন্তু বুঝতে পারতেছে না সে কোথায় এসেছে রাস্তাটার। তো রাসেল ভাই, সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে উনি যখন ওই কবরস্থানের কাছে চলে এসেছেন, কবরস্থান এবং শ্মশানের কাছে চলে এসেছেন, তখনই তার কাছে মনে, আরে আমি না এই রাস্তাতে পার হয়ে চলে গেলাম, এই তো শ্মশান আর কবরস্থান আবার আমার সামনে চলে এসেছে, এটা কিভাবে সম্ভব? আমি কি ঘুরে ঘুরে এই শ্মশানের দিকে আবার চলে এসেছি নাকি? সে কোনো কিছু বুঝতে পারতেছে না। রাসেল ভাই একই সময় সে দেখতে পায় সেই শ্মশানের মধ্যে ওই যে কুফির মতো যে আলোটা জ্বলে আছে, তার হলো সাথে একটা নারী অবয়ব, সাদা কাপড় পরা, তার মুখটা দেখা যাচ্ছে না। এবং একই সঙ্গে সে দেখতে পায় এই কবরস্থানের মধ্যে একটা নারী হলো কাঁঠাল গাছের নিচে, যে মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়েছিল, সে এখন তার দিকে তাকিয়ে আছে এবং সে দুইটা অবয়বই তার দিকে তাকিয়েছে এবং তারা দুজনেই এই সেলিমকে হাত দিয়ে ইশারা করতেছে কাছে আসার জন্য। তো এটা দেখে তো সেলিম ভাই উনি প্রচন্ড ভয় পান এবং ভয় পেয়ে তিনি কি করবেন বুঝতে পারতেন না। সেখানে তিনি দাঁড়িয়ে আছেন। যদিও বলে রাখা ভালো, উনি আসলে দোয়া দৌড়ে দেবে পারতেন না, তবু চেষ্টা করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দাও, এটা সেটা আমাকে বাঁচাও, এগুলো বলতেছেন আর কি। কিন্তু তিনি অনুভব করেন যে সেই দুইটা অবয়ব শ্মশান এবং কবরস্থান থেকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতেছে এবং এগিয়ে এসে সে অনুভব করতে, সে যখন পিছিয়ে যাবে, সে রাস্তা থেকে পিছিয়ে যাবে, সে অনুভব করতে তার পা যেন অবশ হয়ে গিয়েছে, সে নড়তে পারতেছে না। সে সেখানে এত পরিমাণ ভয় পাচ্ছে বলার বাইরে। সে পিছন দিক দিয়ে দৌড়াবে, সেটা পাচ্ছে না, মনে হচ্ছে তার পা দুটোর জন্য একদম রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, একদম অবশ হয়ে গেছে, সে কোনোভাবেই নড়তে পারতেছে না। দেখতে দেখতে সেই নারী অবয়ব দুইটা তার একদম কাছে চলে আসে, একদম তার 3 হাত সামনে চলে আসে এবং সে নারী অবয়বগুলো এসে তাদের হাতগুলো যেন অটোমেটিক ভাবে লম্বা হয়ে দুইজনে তার গলা চেপে ধরে। তাকে মনে হচ্ছে যে সে অনুভব করতে তাকে মেরে ফেলতেছে। সে আর কোনো কিছু বুঝতে পারতেছে না কি করবে এবং সে মনে হচ্ছে যে সে মারা যাচ্ছে। এবং সে রাসেল ভাই এরপর সে আর কোনো কিছুই মনে করতে পারে না। তো যখন তার জ্ঞান ফিরে এবং সে দেখতে পায় সে তার বাড়ির বিছানায় শুয়ে আছে এবং যখন তাকে জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করা যে সে কবরস্থানের পাশে অজ্ঞান হয়ে পড়েছিল কেন, কিন্তু সে জ্ঞান ফেরার পর অনুভব করে সে তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। সে বলার চেষ্টা করতেছে কিন্তু কথাগুলো স্পষ্ট হচ্ছে না এবং বাড়ির মানুষ তার কথাগুলো বুঝতে পারতেছে না। তো এরকম করে চলতে থাকে প্রায় 1 সপ্তাহ এবং তিনি 1 সপ্তাহ নাকি কথা বলতে পারেননি। এরপর পরিবারের লোকজন বুঝতে পারে যে হয়তো ভৌতিক কোনো ঘটনা ঘটেছে সেলিম ভাইয়ের সাথে। এই কারণে দেখা যায় যে তার পরিবারের লোকজন একজন হুজুর প্লাস তান্ত্রিক, তিনি আসলে ওই জিন ভূতের যারা ধরেন তাদেরকে কাজ করে দেন, এই ধরনের একজন ব্যক্তিকে নিয়ে আসা হয় এবং উনি হলো যখন রুকাইয়া করা শুরু করেন, তো তিনি বলেন যে আপনার হলো ছেলেদেরকে এমন 2টা আসলে খারাপ জিন ধরেছে, সেগুলো আসলে নারী জিন। তো তারা আসলে আপনার ছেলেকে ধরেছে, আসলে এদেরকে এই শরীর থেকে সারা জীবনের জন্য বের করা অসম্ভব, কিন্তু কিছু কাজ করলে হয়তো বা আপনার ছেলে সেই জিনগুলোর থেকে দূরে থাকতে পারে। তো পরে ওই সেলিম ভাইয়ের বাবা বলেছিল, যেহেতু আসলে সেলিম ভাই একমাত্র সন্তান ছিলেন, এই জন্য বলেছিল যে হুজুর যা যা করা লাগে আপনি করেন, আর টাকা পয়সা নিয়ে চিন্তা করবে না, এই ধরনের আশ্বাস দেয় সেই তান্ত্রিককে। পরে উনি আসলে যা যা করা দরকার সমস্ত কিছু করেন এবং উনি বাড়িটাকে বন্ধ করেন এবং বলেন যে সেলিম ভাই যেন এই বাড়ির বাইরে 1 মাস বাইরে না যায়, আর যতদূর চেষ্টা ওনাকে শেখাবেন, কোনো একটা হুজুরের মাধ্যমে ওনাকে শেখাবেন, নামাজ কালাম শেখাবেন এবং উনি যেন নামাজ কালামের মধ্যেই থাকে, তাহলে আশা করি সেই জিনগুলো তার শরীরে আসতে পারবে না এবং এক প্রকার আসতে না পারে সেগুলো আসলে চলে যেতে হয়তো বাধ্য হবে বা বিরক্ত হবে। তো এই তান্ত্রিকের কথা অনুযায়ী সেম ভাবে কাজ করা হয় এবং রাসেল ভাই এরপরে ওই সেলিম ভাই সুস্থ হন, তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন। তো এই ঘটনাটা আসলে রাসেল ভাই ওই গাইবান্ধা সুন্দরগঞ্জ এলাকার এই যে গ্রামে যেটা ঘটেছে, যে গ্রামে এই এলাকা নাকি সবাই জানে এবং এরপর থেকে রাসেল ভাই ওই রাস্তাটা মানুষ প্রায় 20 বছর ব্যবহার করে নাই। তো এটা 2020 সালের দিকে
এটা হলো সরকার কর্তৃক পাকা রোড করা হয়, এবং দেখা যায় যে পরবর্তীতে এই 2020-এর পর থেকে নাকি মানুষ আসলে এই পাকা রোড করার পর থেকেই চলাচল করে। তো এখন আসলে ওই ধরনের মানুষ কোনো ঘটনার সম্মুখীন হয় না, কেননা আসলে বিশেষ করে এই রাতের বেলায় এখনো সেই রাস্তাটা নাকি শ্মশানের মতো, বলতে মানুষ আর কি চলাচল করতে ভয় পায়, এতটা শুনশান থাকে। তো এখন আসলে ওই ধরনের ঘটনা শোনা যায় না, যেটা সেলিম ভাইয়ের সাথে ঘটেছিল। আসলে ওই সেলিম ভাইয়ের ঘটনা থেকে মানুষ খুবই সাবধান হয় সেই এলাকার মানুষ, এবং ওই রাস্তাটা একদম রাতের বেলা চলাচল বন্ধ করে দেয়। শুধুমাত্র দিনের বেলাতেই ভ্যান, অটো এগুলো আসলে চলে এখন, কিন্তু রাতের বেলায় ওই রাস্তা দিয়ে নাকি কেউ এখন পর্যন্ত যাওয়ার সাহস পায় না। তো এটাই ছিল ঘটনা রাসেল ভাই। এটা আমাকে পাঠিয়েছিল আমার একটা কলিগ, তার নাম আছে আমিনুল ভাই। তিনি যেহেতু তার এই এলাকার পার্শ্ববর্তী গ্রামের ঘটনা, তো তিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন। আমার ঘটনাটা বেশ ভালো লেগেছিল, এই কারণে রাসেল ভাই আপনার কাছে শেয়ার করা। যদি এই ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে আপনার লিসেনারদের কাছে শেয়ার করবেন, আর ঘটনার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।